Assalamu alaikum everyone. Welcome to our lecture 4 of 20th Century Literature 2. আমাদের কোড হচ্ছে ENG 4233. আজকে আমাদের টপিক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন Shavian philosophy. জর্জ বার্নার্ড শ ওনার ফিলসফি। লাস্ট ক্লাসে আমাদের ফোকাস ছিল লাইফ ফোর্স। In our last class, our focus was life force. আমরা বলেছিলাম লাইফ ফোর্স হচ্ছে রহস্যময় এক প্রাকৃতিক শক্তি। সে কি করে? সে পরীক্ষা নিরীক্ষা করে। কি ধরনের পরীক্ষা নিরীক্ষা? একটা জীবন, একটা প্রাণীকে কিভাবে আরো উন্নত করা যায়। এই পৃথিবীতে যত প্রাণী, যত জীব আছে, যত গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, এরা প্রত্যেকেই এক একটা হচ্ছে প্রাণ, জীবন। লাইফ ফোর্সের কাজ হচ্ছে এই প্রতিটা লাইফকে আরো উন্নত করা, আরো উন্নত করা। ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মে প্রতিটা প্রাণ, প্রতিটা লাইফ উন্নত হবে। বেটারমেন্ট উইল কাম। লাইফ ফোর্স প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করবে, লটস অফ এক্সপেরিয়েন্স, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হবে, এক্সপেরিমেন্ট হবে, এবং পরীক্ষা নিরীক্ষার ফলে কি হবে? প্রতিটা প্রাণ আরো উন্নত হবে। মানুষ আরো উন্নত মানুষ হবে, গরু আরো উন্নত গরু, গাছ আরো উন্নত গাছ, কীট পতঙ্গ আরো উন্নত হবে। মানে যত প্রাণ আছে, যত লাইফ আছে, আরো উন্নত হবে। লাইফ ফোর্সের কাজ হচ্ছে এই উন্নতিটা নিশ্চিত করা। পরীক্ষা নিরীক্ষা করবে, বারবার জাজ করবে যে ইজ ইট ডেভেলপিং, এটা কি বেটারমেন্ট হচ্ছে, এটা কি উন্নত হচ্ছে। ফোকাস হচ্ছে উন্নত হওয়া, উন্নতি করা আমাদের ফোকাস। লাস্ট ক্লাসে লাইফ ফোর্স নিয়ে আমরা আলোচনা করলাম। লাইফ ফোর্সের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট এনশিওর করা। প্রতিটা প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আগের প্রজন্মর থেকে উন্নত হবে। জর্জ বার্নার্ড শ বলছেন আমাদের হিউম্যান রেস, আমাদের মানব জাতি, আমাদেরও ক্রমাগত উন্নয়ন প্রয়োজন। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট উই নিড। এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট না, একই সাথে জর্জ বার্নার্ড শ ফোকাস করছেন আমাদের বেলায়, মানব জাতির বেলায় আমাদের প্রয়োজন হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। শুধুমাত্র বাইরে ইন এক্সটার্নাল বিউটি ডেভেলপমেন্ট ইজ নট এনাফ। শুধু বাইরের ডেভেলপমেন্ট যথেষ্ট নয়। আমাদের কি প্রয়োজন? আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা মোরালি, ইন্টেলেকচুয়ালি, মনস্তাত্ত্বিক দিক থেকে, মানসিক দিক থেকে আমরা উন্নত হচ্ছি। আমাদের মানবতা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মোরালিটি, আমাদের ইন্টেলেকচুয়ালিটি যেন আস্তে আস্তে উন্নত হয়। যদি আমাদের স্ক্রিন দেখতে কোনো রকম সমস্যা হয়, আমার কথা বুঝতে সমস্যা হয়, সাথে সাথে বলবেন, আমি রিপিট করব। তাহলে লাস্ট ক্লাসে আমাদের ফোকাস ছিল লাইফ ফোর্স, জীবনী শক্তি। আজকে আমাদের ফোকাস হচ্ছে সেভিয়ান ফিলসফির আরেকটা পার্ট, সুপারম্যান। সুপারম্যান। So this is our lecture 4. Welcome you officially again. আপনারা সবাই কি স্লাইড দেখতে পাচ্ছেন? Yes, sir. প্লিজ রেসপন্স। জি স্যার। হ্যাঁ, আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি। অন্যরা আস্তে আস্তে জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে সামনে আগাই। আমাদের ফার্স্ট স্লাইড। রেইন, আপনি কি টাইটেলটা পড়বেন কাইন্ডলি? হ্যাঁ স্যার, দ্য থিম অ্যান্ড কনসেপ্ট অফ ম্যান অ্যান্ড সুপারম্যান। কার লেখা? ম্যান অ্যান্ড সুপারম্যান। নিচে দেখেন, ওটার নিচে একটা নাম লেখা আছে। স্যার, নেচার অফ সুপারম্যান। না না, থিমস এন্ড কনসেপ্টস ইন ম্যান এন্ড সুপারম্যান, তার নিচে দেখেন। হ্যাঁ, এই যে গত ক্লাসে আমাদের ফোকাস ছিলেন ডক্টর আশা রায়, আজকে আমাদের ফোকাস হচ্ছেন ওয়েড ব্র্যাডফোর্ড। আজকে আমাদের সব ম্যাটেরিয়াল উনার লেখা আর্টিকেল থেকে কালেক্ট করা।
ওনার একটা রিসার্চ আর্টিকেল আছে, ওটার নাম হচ্ছে থিমস অ্যান্ড কনসেপ্ট ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। থিম অ্যান্ড কনসেপ্ট ইন ম্যান অ্যান্ড সুপারম্যান, মানে আজকে আমরা সেভিয়ান ফিলোসফিতে সুপারম্যান নিয়ে আলোচনা তো করবোই, এর সাথে সাথে আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের থিম, বিষয়বস্তু, কনসেপ্ট, ধারণা, এসব নিয়ে আমরা একটু আলোচনা করব। স্যার ফার্স্ট, পড়বো? হ্যাঁ পড়েন। In Man and Superman, there is a perplexing yet fascinating of philosophy about the potential future of mankind. Many ওকে, একটু প্লিজ একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের শুরুতে একটু সমস্যা হয়। আচ্ছা, আবার কন্টিনিউ করেন। স্যার দেখা যাচ্ছে না এখন। এখন না স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার পাইছে। আচ্ছা, Okay. In Man and Superman, there is a perplexing yet স্যার এটা কি fascination? ফ্যাসিনেটিং, ওই ফ্যাসিনেশন থেকে ফ্যাসিনেটিং। Okay, sir. Philosophy about the potential future of mankind. Many sociological issues are explored, not the last of which is the concept of the Superman. থ্যাংক ইউ। আমরা এটা একটু ব্যাখ্যা করি। ইন ম্যান অ্যান্ড সুপারম্যান, দেখেন নাটকটা কিন্তু ইটালিসাইজ করা আছে। আমাদের এই টাইটেলে ম্যান অ্যান্ড সুপারম্যানটা কিন্তু ইটালিসাইজ করা নাই, দেখেন এটা একটা ভুল, আমাদের কারেকশন করতে হবে। যতবার আমরা টাইপ করব ম্যান অ্যান্ড সুপারম্যান, তখন এটা ইটালিসাইজ করতে হবে বাঁকা করে, কারণ এটা একটা নাটকের নাম ইটালিসাইজড হবে। আর হাতে যদি লিখি আন্ডারলাইন করতে হবে। ইন ম্যান অ্যান্ড সুপারম্যান দেয়ার ইজ এ পারপ্লেক্সিং মানে হচ্ছে কনফিউজিং, মানে বুঝতে কষ্ট হয়, একটু কষ্টসাধ্য বোঝা। দেয়ার ইজ এ পারপ্লেক্সিং ইয়েট ফ্যাসিনেটিং মানে হচ্ছে বিস্ময়কর, মানে আপনার মাঝে মাঝে বিশ্বাস হতে চাবে না, এরকম বিশ্বাসযোগ্য মনে হয় না, প্রায় অবিশ্বাস্য। দেয়ার ইজ এ কনফিউজিং অ্যান্ড somehow unbelievable philosophy, মানে জর্জ বার্নার্ড শ উনি যে দর্শন আমাদেরকে এক্সপ্রেস করছেন, এটা হচ্ছে পারপ্লেক্সিং, কখনো কখনো খুবই কনফিউজিং, বোঝা যায় না, অ্যান্ড ফ্যাসিনেটিং, বিস্ময়কর। অ্যাবাউট কি বিষয়, উনার যে ফিলোসফি, এটা কি বিষয়ে? আপনারা হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। দ্য পটেনশিয়াল ফিউচার অফ ম্যানকাইন্ড, সম্ভাব্য ভবিষ্যৎ, মানব জাতির ভবিষ্যৎ। উনার ফিলোসফির মূল বিষয়বস্তুই হচ্ছে হিউম্যান কাইন্ড ফিউচার, মানব জাতির ভবিষ্যৎ। ম্যান এন্ড সুপারম্যানে আমরা যে ফিলোসফিটা পাচ্ছি, দিস ইজ অ্যাবাউট দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড, ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, আমরা যদি একটা ভালো ভবিষ্যৎ গড়তে যাই তাহলে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, এই বিষয়ে। এখন জর্জ বার্নার্ড শর ফোকাস হচ্ছে টু টক অ্যাবাউট ফিউচার অফ হিউম্যান কাইন্ড, আরো সহজ করে বলতে গেলে কিভাবে ভবিষ্যৎটাকে সুন্দর করা যায়। মেনি সোশিওলজিক্যাল ইস্যুজ আর এক্সপ্লোরড, যেহেতু সমগ্র মানব জাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা, তাহলে এখানে অনেক সামাজিক ইস্যু এক্সপ্লেইন করতে হবে, যে সামাজিক ভাবে আমরা কি কি পদক্ষেপ নিলে আমাদের সমাজটা সুন্দর হবে, ভবিষ্যৎটা সুন্দর হবে। মেনি সোশিওলজিক্যাল ইস্যুজ আর এক্সপ্লোরড, অনেক সোশ্যাল ইস্যু আমরা এই নাটকে দেখতে পাই, ব্যাখ্যা করা আছে। not the least of which is a concept of Superman, এরকম একটা ইস্যু হচ্ছে, one of the most important part of Shavian philosophy is the concept of সুপারম্যান, অতিমান। এখন সুপারম্যান শব্দটা যখনই আমাদের মাথায় আসে, তখন আমাদের মাথার সামনে ওই কমিকের সুপার হিরো, এই যে এখানে ছবিটা দেয়া আছে, আবার তার উপরে একটা ক্রসও দেয়া আছে। কারণ কি? কারণ আমরা যে সুপারম্যান নিয়ে আলোচনা করব সেটা আসলে কমিক্স এর সুপারম্যান না। কেন? এটা পরের পয়েন্টে ব্যাখ্যা করা আছে, দেখেন। নেচার অফ আ সুপারম্যান, একটা সুপারম্যানের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। দিস ইজ এ সুপারম্যান আইডিয়া অফ জর্জ বার্নার্ড শ। নেচার অফ আ সুপারম্যান, ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদেরকে একদম ক্লিয়ার করে রাখতে হবে। ফার্স্ট অফ অল, ডোন্ট গেট
the philosophical idea of the Superman mixed up with the comic book hero. comic book hero, ডিসি কমিক্স, ডিসি ইউনিভার্সের কমিক্স, সেখানকার যে সুপারহিরো তার সাথে কনফিউজ করে মিলিয়ে ফেললে ভুল হবে। উই শুড নট মিক্স ইট আপ উইথ কমিক বুক হিরো। কমিক বুক হিরোর এখানে সংক্ষেপে বর্ণনা আছে। আমাদের কমিক বুকে যে সুপার হিরো সুপারম্যান, সে কেমন? হু ফ্লাইজ অ্যারাউন্ড ইন ব্লু টাইটস অ্যান্ড রেড শর্ট। তার সাধারণ নীল রঙের জামা, লাল রঙের আন্ডারওয়্যার পরে সে আকাশে ওড়াউড়ি করে, খুবই বিধ্বংসী, খুবই শক্তিশালী। অ্যান্ড হু লুকস সাসপিশিয়াসলি লাইক ক্লার্ক কেন্ট। আমরা জানি সুপারম্যান যে কমিক্স, তার ক্যারেক্টারটার নাম পৃথিবীতে হয় হচ্ছে ক্লার্ক কেন্ট। এটা হচ্ছে কমিক্স এর সুপার হিরো। ওর ফোকাসটা কি? দ্যাট সুপারম্যান ইজ বেন্ট অন প্রিজার্ভিং ট্রুথ, জাস্টিস অ্যান্ড আমেরিকান ওয়ে। এইটা হচ্ছে কমিক্স এর সুপার হিরোর ফোকাস। সে যত কাজ করে, সে যতই দুঃসাহসিক কাজ করে, মানুষের উপকার করে, ভিলেনদের সাথে মারামারি করে, এই যে তার এত কার্যক্রম, আমরা যদি এক কথায় বলি যে সে কেন করছে, টু প্রিজার্ভ ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠা। কমিক বুকস এর যে সুপার হিরো, তার কাজ হচ্ছে প্রিজার্ভিং ট্রুথ অ্যান্ড জাস্টিস, মানে হচ্ছে অলরেডি সমাজে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে সেটাকে রক্ষা করা, অলরেডি সমাজে যে সত্যটাকে সত্য বলে ধরে নেওয়া হয় সেটাকে প্রতিষ্ঠা করা। ভালো করে খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট, এই আইডিয়াটা মাথায় গেঁথে নেন। কমিক বুকস এর সুপার হিরো, তার উদ্দেশ্য হচ্ছে প্রিজার্ভ করা, প্রিজার্ভিং জাস্টিস, মানে সমাজ যাকে ন্যায় বিচার বলে গণ্য করে সেটাকে রক্ষা করা, প্রিজার্ভ করা। আর সমাজ যাকে সত্য বলে স্বীকার করে সেইটাকে প্রিজার্ভ করা। মানে সুপার কমিকের যে সুপার হিরো, কমিক বুকের যে সুপার হিরো, তার কাজ হচ্ছে অলরেডি যেটা আছে ওইটাকে রক্ষা করা। কিন্তু জর্জ বার্নার্ড শ, উনি যে সুপারম্যানের কথা বলছেন, উনি কিন্তু এই থেকে সম্পূর্ণ আলাদা। কমিক বুকসের সুপার হিরোর সাথে এই সুপার হিরোর আমরা কোনোই সম্পর্ক পাবো না, পুরো উল্টো। কিরকম? দ্য সুপারম্যান ফ্রম শ'স প্লে, আমরা ম্যান এন্ড সুপারম্যান এই নাটকে যে সুপারম্যানের প্রসঙ্গ নিয়ে আসি, সুপারম্যান ফ্রম জর্জ বার্নার্ড শ'স প্লে possesses the following quality. আমরা আজকে যে সুপারম্যান নিয়ে আলোচনা করব, সেই সুপারম্যানের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? পায়েল পড়েন তো, মেসালহা, কি কি বৈশিষ্ট্য? Superior intellect, cunning and intuition, ability to defy obsolete moral codes, self-defined virtues. ওকে, থ্যাংক ইউ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুপিরিয়র ইন্টেলেক্ট। আমাদের জর্জ বার্নার্ড শ যে সুপারম্যানের কথা বলছেন, অবশ্যই তার বুদ্ধিমত্তা সাধারণ মানুষের থেকে অনেক বেশি হবে। অন্য ৮-১০টা মানুষের থেকে তার বুদ্ধি নিঃসন্দেহে উন্নত মানের। তার আইকিউ লেভেল হতে হবে অনেক হাই। বুদ্ধিমত্তা, এখানে বুদ্ধি বলতে শুধুমাত্র বইয়ের বুদ্ধি বোঝানো হচ্ছে না, বাস্তব বুদ্ধি, রিয়েল লাইফ ইন্টেলেক্ট, রিয়েল লাইফ ইন্টেলেক্ট, নট বুকিশ ইন্টেলেক্ট। বাস্তব জীবনের বুদ্ধি, তার বাস্তব বুদ্ধি সুপিরিয়র, অন্যদের থেকে উন্নত হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কানিং অ্যান্ড ইনটিউশন। কানিং শব্দটা অ্যাডজেক্টিভও হয়, নাউন হয়। এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। কানিং শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা, বিচার বুদ্ধি। অন্য ৮-১০টা মানুষের চাইতে তার বিচক্ষণতা, বিচার বুদ্ধি অবশ্যই উন্নত মানের হবে। অন্য ৮-১০ জন মানুষের চেয়ে তার বিচার বুদ্ধি বেশি হবে, ম্যাচিউরড হবে। অ্যান্ড ইনটিউশন, ইনটিউশন মানে হচ্ছে তার যে চেতনা, তার প্রবৃত্তি, তার যে ন্যাচারাল টেন্ডেন্সি, এটা অন্যদের থেকে পজিটিভ হবে। ইনটিউশন মানে হচ্ছে আমাদের মাঝে মাঝে আমাদের মন আমাদেরকে বিভিন্ন সিগন্যাল দেয়। ধরেন আপনি আপনার বন্ধু বান্ধবীদের নিয়ে একটা জায়গায় বসে গল্প করছেন, ভেরি নাইস এনভায়রনমেন্ট, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে কি যেন একটা ঠিক নাই, সামথিং ইজ রং হিয়ার। যদিও মানে পরিবেশটা ভালো, কোনো সমস্যা নাই, আবহাওয়া ভালো,
কোন রকম বিপদের চিহ্ন নাই, কিন্তু আপনার মন বলছে যে কি যেন একটা ঠিক নাই, কি যেন একটা সমস্যা, কি যেন একটা, আপনি মানে আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না, ইউ আর আনএবল টু এক্সপ্লেইন ইট থ্রু লজিক, বাট আপনার মন বলছে। ওটাকে স্যার আমরা সিক্স সেন্স বলতে হ্যাঁ, পারি। সিক্স সেন্স। আমাদের সুপারম্যান যিনি, জর্জ বার্নার্ড শর সুপারম্যান, উনার ইনটিউশনটা হতে হবে হচ্ছে ভেরি শার্প, অন্যদের থেকে তার চেতনা বেশি প্রখর হবে, বিচক্ষণতা, বিচার বুদ্ধি এবং চেতনা, ক্যানিং অ্যান্ড ইনটিউশন, এই দিক থেকে অন্যদের থেকে সুপিরিয়র হবে। তাহলে আগের পয়েন্ট, তার বাস্তব বুদ্ধি অন্যদের থেকে হাই, তার বিচক্ষণতা, চেতনা অন্যদের থেকে বেশি শার্প। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাবিলিটি টু ডিফাই অবসলিট মোরাল কোডস, তার একটা ক্ষমতা থাকবে। কি ক্ষমতা? ভালো করে খাতায় লিখে রাখেন, একদম লাল কলম দিয়ে লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এইখানে আমাদের কমিক বুকস এর সুপার হিরো, চাড্ডি পড়া সুপার হিরো, তার থেকে কিন্তু আলাদা। ডিফাই অবসলিট মোরাল কোড, ট্র্যাডিশনাল কনভেনশনাল যে মোরালিটি, যেটা অনেক দিন ধরে চলে আসছে, সমাজে এস্টাবলিশড, সবাই অন্ধভাবে সেটাকে স্বীকার করে, সুপারম্যান সেটাকে বাতিল করে দিচ্ছেন। তার কাছে পুরাতন যা কিছু আছে সবকিছু হচ্ছে অবসলিট। প্রথমেই উনি সবকিছু বাতিল বাতিল করে দিচ্ছেন। বাতিল করে যখন আমরা দেই তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা ওটাকে আগে প্রথমে একটু বিচার করে তারপর বাতিল করি। সুপারম্যান এখানে অন্ধভাবে সবকিছু বাতিল করবে তা না, যে আমি সব গণহারে বাতিল করে দিচ্ছি তা না, তার আগে সে বিচার করবে, তার সেই ক্ষমতাটা থাকতে হবে, অ্যাবিলিটি, তার সেই সাহসটা থাকতে হবে, কারেজ টু ডিফাই, অস্বীকার করা, বাতিল করা, রিফিউজ করা অবসলিট মোরাল কোড। মোরালিটিতে যদি কোনো অবসলিট ব্যাকডেটেড চিন্তা ভাবনা থাকে, সুপারম্যান কিন্তু সবকিছু সে রিফিউজ করবে না, সবকিছু কিন্তু সে রিজেক্ট করবে না। সে কি রিজেক্ট করছে? সে রিজেক্ট করছে যে জিনিসটা এখন আর কাজে লাগে না, এখন আর কার্যকর না, বাতিল, ব্যাকডেটেড, মানধাতার আমলের পুরাতন ধ্যান ধারণা, যেটা বাস্তবের সাথে এখন আর সামঞ্জস্যপূর্ণ নয়। সুপারম্যানের সেই অ্যাবিলিটি, সেই কারেজ থাকতে হবে টু ডিফাই অবসলিট মোরাল কোড। আমাদের মোরালিটিতে যে পার্টগুলো এখন আর প্রযোজ্য না, এখন আর সেটা সঙ্গতিপূর্ণ না, সেটাকে বাতিল করে দেওয়ার সাহস থাকতে হবে সুপারম্যানের হাতে। আমাদের কমিক বুকস এর সুপার হিরো সে কিন্তু প্রিজার্ভ করবে যা কিছু বিদ্যমান। ম্যান এন্ড সুপারম্যান সে প্রথমেই তার মধ্যে একটা বাতিল করে দেওয়ার, সবকিছু রিজেক্ট করে দেওয়ার একটা প্রবণতা থাকবে। আরেকটু ক্লিয়ার হবে 4 নম্বর পয়েন্টে, দেখেন সেলফ ডিফাইন্ড ভার্চু। সমাজের 8-10 জন মানুষ, তারা পুণ্য বলতে, ভার্চু মানে ভালো কাজ, গুড বলতে কি বোঝে সেটা কিন্তু সুপারম্যান একসেপ্ট করবে না। সে নিজেই ভার্চু, গুডনেস, পুণ্য মানে ভালো, ভালো মন্দের বিচার সে নিজেই করবে, এবং সে নিজেই সংজ্ঞা তৈরি করবে যে ভার্চু মানে কি। ভার্চু বলতে আমরা এখানে ভালো গুণাবলী, পুণ্য, গুড ক্যারেক্টারিস্টিক্স, একজন মানুষের কি কি ভালো গুণাবলী থাকা দরকার সেটাকে বলা হয় ভার্চু, ভার্চুস। সুপারম্যান তার সেই ক্ষমতাটা থাকবে, সে নিজের সংজ্ঞা নিজেই তৈরি করবে যে আসলে মানুষের কি কি ভার্চু থাকা উচিত, একজন ভালো মানুষের কি কি গুণাবলী থাকা উচিত, এটা নিজেই তার নিজেরই সুপিরিয়র ইন্টেলেক্ট, কানিং, ইনটিউশন, এই তিনটা ব্যবহার করে, এই প্রথম দুইটা পয়েন্ট ইউজ করে সে নিজেই ভার্চুর সংজ্ঞা দেবে যে একজন ভালো মানুষের কি কি গুণাবলী থাকা উচিত। তাহলে আমরা এই 4টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম দুইটা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল কোয়ালিটি, যে সুপারম্যান তার সুপিরিয়র ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা অন্যদের থেকে বেশি থাকবে, বাস্তব বুদ্ধিমত্তা, বিচক্ষণতা অন্যদের থেকে শার্প থাকবে, চেতনা, সিক্সথ সেন্স, প্রবৃত্তি অন্যদের থেকে শার্প থাকবে। এই 3টা কোয়ালিটি যদি থাকে তাহলেই তার পক্ষে সম্ভব মানে অবসলিট, মানধাতা, ব্যাকডেটেড চিন্তা ভাবনাকে রিজেক্ট করা, ডিফাই করা। যদি তার মধ্যে ইন্টেলেক্ট, কানিং এন্ড ইনটিউশন থাকে তবেই সে
তার নিজের মতো করে ভার্চুর ডেফিনেশন দিতে পারবে, সে নিজেই সংজ্ঞা দিতে পারবে, সে নিজেই তার মতামত দিতে পারবে যে এমন হওয়া উচিত, একজন মানুষের কেমন হওয়া উচিত। তাহলে জর্জ বার্নার্ড শর সুপারম্যান, সুপারম্যান অফ জর্জ বার্নার্ড শ, তার অবশ্যই অন্য ৮-১০ জন মানুষের থেকে বাস্তব বুদ্ধিমত্তা বেশি থাকতে হবে, বিচক্ষণতা বেশি থাকতে হবে, এবং তার চেতনা খুবই সূক্ষ্ম হতে হবে, ভেরি শার্প। ইনটিউশন মাস্ট বি ভেরি শার্প। তার মনটা হতে হবে অন্য ৮-১০ জনের থেকে বেশি বেশি প্রগতিশীল, প্রখর। সে সমাজের ব্যাকডেটেড সব রুলস, যেগুলো এখন আর প্রযোজ্য না, এখন আর সেটা খাটে না, সে বাতিল করে দেবে। পুরাতন, ওল্ড, ব্যাকডেটেড, অবসলিট, অকার্যকর মোরাল কোডস, আমাদের মোরালিটিতে কিছু কিছু পার্ট আছে, এটা এখন আর প্রযোজ্য না। সুপারম্যানের সেই সাহসটা থাকবে, সুপারম্যান উইল রিজেক্ট দোজ ব্যাকডেটেড মোরাল আইডিয়াস। মোরালিটিকে সে নতুন করে সাজাবে। এখনকার সময়, ইন মডার্ন টাইম, ইন কন্টেম্পোরারি টাইম, এই সময়ের উপর ভিত্তি করে মোরালিটি সংজ্ঞা কেমন হওয়া উচিত, কাকে আমরা ভালো বলবো, কাকে মন্দ বলবো, কোনটা ফলো করব, কোনটা অ্যাভয়েড করব, সেই তো মোরালিটি। মোরালিটি মানে হচ্ছে we will support and appreciate goodness, and we will avoid evil. We will protect good from evil. এটাই তো মোরালিটি। সুপারম্যান তার নিজের চিন্তা ভাবনা, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে মোরালিটির সংজ্ঞা নতুন করে দেবে। ভার্চু, পুণ্য, একজন মানুষের কি কি গুণাবলী থাকা উচিত, এটাও সুপারম্যান নিজের থেকে সংজ্ঞা দেবে নিজের। তাহলে এই হচ্ছে জর্জ বার্নার্ড শর সুপারম্যান। এন্ড কিভাবে ট্র্যাডিশনাল কমিক বুক সুপারহিরো সুপারম্যান থেকে কিভাবে জর্জ বার্নার্ড শর সুপারম্যান আলাদা, সেটা এই স্লাইডে আমরা জানতে পারি। তাহলে এইটুকু আমাদের মাথায় থাকতে হবে যে সুপারম্যান উইল চেঞ্জ দ্য সোসাইটি। সুপারম্যানের সেই ক্ষমতা আছে, তার নিজের বিচার বুদ্ধি দিয়ে, নিজের বিচক্ষণতা, নিজের চেতনা দিয়ে সে রিফর্ম করবে, সোসাইটিকে রিফর্ম করবে। ইভেন তার সেই ক্ষমতা আছে পুরো একটা জাতিকে সে, সমগ্র মানব জাতিকে সে রিফর্ম করার ক্ষমতা রাখে। এই হচ্ছে আমাদের দ্য অ্যাবিলিটিস, কোয়ালিটিস অফ সুপারম্যান। নেক্সট স্লাইড আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. একটু পড়বেন জান্নাতুল? Yes, sir. Few Superman of human story. Shall select a few figures from history who display some of the Superman's traits. স্যার, নামগুলো কি বলতে হবে? জি জি। জুলিয়াস yes sir, Caesar. sorry sir, Caesar, Julius Caesar, Napoleon Bonaparte, Oliver Cromwell. জর্জ বার্নার্ড শ এই আমাদের মানব জাতির ইতিহাস থেকে কয়েকজন সুপারম্যানকে বাছাই করেছেন। এখানে ৩ জনের ছবি আছে, আমরা দেখতে পাচ্ছি। জুলিয়াস সিজার, রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার, ফাউন্ডার অফ রোমান সিভিলাইজেশন, উনাকেও বলছেন একজন সুপারম্যান। কারণ তার মতে জুলিয়াস সিজার তার সমাজের ৮-১০ জন মানুষের চাইতে তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, চেতনা অন্যদের থেকে উন্নত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট, যদিও নেপোলিয়ন বোনাপার্টকে অনেকেই অপছন্দ করে, তারপরেও জর্জ বার্নার্ড শ বলছেন নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে কিছু সুপারম্যান কোয়ালিটি ছিল। আমরা সুপারম্যানের কিছু কোয়ালিটি পাই। কিরকম? নেপোলিয়ন বোনাপার্ট অবভিয়াসলি অন্যদের থেকে তার বুদ্ধিমত্তা উন্নত, বিচক্ষণতা উন্নত, ইভেন উনার যে চেতনা, উনার যে ডিটারমিনেশন অন্য ৮-১০ জনের থেকে আলাদা, এবং বলতে পারি আমরা অন্যদের থেকে তার লেভেল হাই, অন্যদের থেকে উনি
অনন্য উচ্চতায় আছেন। 8-10 জন মানুষের চেয়ে তার সব দিক থেকে যোগ্যতা বেশি ছিল। ইভেন অলিভার ক্রমওয়েল, যিনি ইংল্যান্ডের রাজাদের বিরুদ্ধে, এই অলিভার ক্রমওয়েল হচ্ছেন একজন রেবেল হু rebelled against the monarchy of England. ইংল্যান্ডের রাজাদের বিরুদ্ধে তার সংগ্রাম আছে, মানে ওনার সেই সাহসটা ছিল যে হাজার বছর ধরে প্রতিষ্ঠিত ব্রিটিশ সাম্রাজ্য, এই যে মনার্কি, রাজার পরে রাজা, রাজা না থাকলে রানী, তারপর রাজা, এই যে ধারাটা, এই ধারার বিরুদ্ধে উনি সংগ্রাম করেছিলেন। বলেছিলেন যে এখন আধুনিক যুগে রাজা রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকবে, রাজা শাসন করবে, এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের প্রয়োজন ডেমোক্রেসি, যাতে সাধারণ মানুষের দেশের শাসন ব্যবস্থায় কিছু বক্তব্য থাকে, যাতে সাধারণ মানুষের মূল্য থাকে। রাজা প্রজার দিন এখন আর নাই, এখন সময় সাধারণ মানুষের, ক্ষমতা থাকতে হবে মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে। এই যে তিনজন ব্যক্তি, এদেরকে জর্জ বার্নার্ড শ বলছেন দে পজেস সাম কোয়ালিটিস অফ সুপারম্যান। তাদেরকে কিন্তু সুপারম্যান বলছেন না, দে ডিসপ্লে সাম অফ দ্য সুপারম্যান ট্রেটস। সুপারম্যানের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার কিছু কিছু গুণাবলী আমরা তাদের মধ্যে পাচ্ছি। জুলিয়াস সিজার অবশ্যই তার সময়ের অন্যদের থেকে উনি অনেক আধুনিক ছিলেন, কিন্তু জুলিয়াস সিজার কিন্তু একটা সময় বিট্রেড বাই হিজ সারাউন্ডিং পিপল, তার কাছের মানুষের দ্বারা তিনি বিট্রেড হন এবং তিনি কিন্তু নিহত হন। নেপোলিয়ন বোনাপার্ট অন্য সাধারণ মানুষের থেকে তার সব রকম যোগ্যতাই বেশি। উনি সাধারণ মানুষকে বলেছিলেন যে ফ্রান্সের মানুষ তারা স্বাধীনতা পাবে, মানুষের হাতে ক্ষমতা আসবে। কাদের হাত থেকে? ফ্রেঞ্চ রয়্যাল অ্যারিস্টোক্রেটিক পিপল, ফ্রান্সের রাজবংশ থেকে ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে হাতে আসবে। কিন্তু একদম ফরাসি বিপ্লবের শেষ পর্যায়ে উনি সবার সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। আমরা এটার ব্যাখ্যা নেক্সট স্লাইডে পাবো যে কেন তারা ব্যর্থ হলেন। আমরা একটু অপেক্ষা করি, আমার সফটওয়্যার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন পাবেন তারা। নেক্সট স্লাইড আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, লিমিটেশন, সীমাবদ্ধতা। যদিও আমরা জর্জ বার্নার্ড শ তাদেরকে বলছেন যে এদের মধ্যে কিছু সুপারম্যানের কোয়ালিটি অল্প অল্প আছে। ইচ পার্সন, এরা প্রত্যেকেই, সিজার বলেন, নেপোলিয়ন বলেন, ক্রমওয়েল বলেন, ইচ পার্সন ইজ আ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার। এরা তিনজনের প্রত্যেকেই ছিলেন খুবই প্রতাপশালী নেতা এবং প্রচুর সংখ্যক মানুষ তার আন্ডারে ছিল, তাকে অনেকেই ফলো করত। দে অল থ্রি আর হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার। তার মানে এখান থেকে আমরা আরেকটা কোয়ালিটি পাচ্ছি, সুপারম্যান মাস্ট বি অ্যান হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার। সুপারম্যানকে নেতৃত্বের পজিশনে যেতে হবে। সুপারম্যান শুড হ্যাভ দ্যাট ইনফ্লুয়েন্স অফ আ লিডার, লিডারশিপ ক্যাপাবিলিটি থাকতে হবে সুপারম্যানের মধ্যে। এই তিনজন, সিজার, নেপোলিয়ন, ক্রমওয়েল, এরা তিনজনই দে আর হাইলি ইনফ্লুয়েন্সিয়াল লিডার, ইচ উইথ হিজ ওন অ্যামেজিং ক্যাপাবিলিটিস। তাদের সবার মধ্যেই কিছু ভালো বিস্ময়কর গুণাবলী আমরা পাই, অন্য 8-10 জনের থেকে তাকে আলাদা করেছে। দে হ্যাভ দেয়ার অ্যামেজিং ক্যাপাবিলিটি, যেটা বলছি আমরা কোয়ালিটিস অফ এ সুপারম্যান। কিছু সুপারম্যানের কোয়ালিটি আমরা তাদের মধ্যে পাচ্ছি। অফ কোর্স ইচ হ্যাড সিগনিফিক্যান্ট ফেইলিংস, কিন্তু তাদের মধ্যে কিছু দুর্বলতা ছিল, ল্যাকিংস ছিল, লিমিটেশনস ছিল। এরা তিনজন, তাদের মধ্যে আমরা কিছু ভালো এক্সেলেন্ট কোয়ালিটি পাচ্ছি, একই সাথে তাদের মধ্যে আমরা কিছু দুর্বলতা পাচ্ছি। লাস্ট লাইনটা আমরা দেখি,
আমি হাইলাইট করলাম, দেখেন আপনারা। শ argues that জর্জ বার্নার্ড শ যুক্তি দেখাচ্ছেন the fate of each of these casual superman, এদের তিনজনকে শ বলছেন ক্যাজুয়াল সুপারম্যান, মানে নট পারফেক্ট 100% পারফেক্ট সুপারম্যান, বাট ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে হচ্ছে অসম্পূর্ণ। আর সুপারম্যান উইথ লিমিটেশন, তাকে বলছে ক্যাজুয়াল সুপারম্যান, ইনকমপ্লিট সুপারম্যান। এরা কেন ব্যর্থ হলেন? এদের যে ব্যর্থতা, এদের যে দুর্ভাগ্য, ইট ওয়াজ কজড বাই দ্য মিডিওক্রিটি অফ হিউম্যানিটি। লিখে রাখেন, সুপারম্যান সে যতই ক্ষমতাবান হোক না কেন, সে যতই গুণে গুণান্বিত হোক না কেন, সে যে সফল হবে তার 100% গ্যারান্টি কিন্তু নাই। তার কথা যে সবাই শুনবে, সে যে সমাজ পরিবর্তনে সফল হবে, এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সিজার, তাকে তার কাছের মানুষের দ্বারা সে নিহত হয়, মানে সিজার ওয়াজ কিলড বাই হিজ ওন পিপল, তার কাছের মানুষ। নেপোলিয়ন বোনাপার্ট, সেও বেশি দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। ভেরি সুন ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ ওয়াটারলু, তারপর সেন্ট হেলেনা দ্বীপে তাকে কিন্তু নির্বাসনে পাঠানো হয়, ওখানে তাকে বাধ্য করা হয় টু এন্ড হিজ ওন লাইফ, মানে উনি কিন্তু সফল হননি। অলিভার ক্রমওয়েল, উনিও পারেন নাই। অলিভার ক্রমওয়েল, হি অলসো ওয়াজ কিলড। এই যে তিনজন ক্যাজুয়াল সুপারম্যান, তারা কেন ব্যর্থ হলেন? কারণ তাদের কিছু দুর্বলতা ছিল। একই সাথে আরেকটা বড় কারণ হচ্ছে মিডিওক্রিটি অফ হিউম্যানিটি। সমগ্র মানব জাতি, একজন মানুষ সে যতই বুদ্ধিমান হোক না কেন, সমাজের 100টা মানুষ যদি বোকা থাকে, ওই একজন বুদ্ধিমানের কিন্তু কদর কেউ দেয় না। সমগ্র মানব জাতি এতটাই, তাদের ইন্টেলেকচুয়ালিটি এতটাই লো ছিল, তাদের বুদ্ধিবৃত্তি এতটাই নিচু ছিল যে তারা ভয় পেত। যাদের বুদ্ধি কম, তাদের মধ্যে কিন্তু ভয়টা বেশি, এবং তারা বিশ্বাস করতে পারে না। তারা, যারা বুদ্ধিমান, তাদেরকে ভয় পায় এবং বিশ্বাস করতে চায় না। সাধারণ মানুষ, তাদের আমরা যতই উন্নয়ন নিয়ে আসতে চাই, তারা যদি নিজে নিজের উন্নতি না চায়, তাহলে কিন্তু তাদের উন্নতি আনা সম্ভব না। এখন সুপারম্যান, তার উদ্দেশ্য যতই মহৎ থাকুক, তার তুলনায় অন্যদের ইন্টেলেকচুয়াল লেভেল এতটাই লো যে উনি চাইলেও সবাইকে টেনে উন্নতির কাতারে নিয়ে আসতে পারছেন না। কেন ক্যাজুয়াল সুপারম্যান সিজার, বোনাপার্ট, ক্রমওয়েল তারা কেন ব্যর্থ হলেন? মেইনলি বিকজ অফ মিডিওক্রিটি অফ হিউম্যানিটি। অন্যরা তাদের থেকে এতটাই মানসিকভাবে পিছিয়ে, মেন্টালি, ইন্টেলেকচুয়ালি অন্যরা এতই ব্যাকডেটেড, এতটাই মিডিওকার, যে তাদেরকে টেনে আলোয় আনা প্রায় অসম্ভব। একজন দুইজন সুপারম্যানের ক্ষেত্রে সমাজ পরিবর্তন করা অসম্ভব। সিজার কেন ব্যর্থ হয়েছিলেন? কারণ তার কাছের মানুষরা তাকে ভয় পেত। দে ওয়ার নট রেডি। সিজারকে দেখে তারা ভয় পেত, এবং সেই জন্য তারা সিদ্ধান্ত নিল যে সিজার মাস্ট বি মার্ডার্ড, জুলিয়াস সিজার মাস্ট বি মার্ডার্ড। নেপোলিয়ন বোনাপার্ট যখন দেখলো যে সাধারণ মানুষ তার কথা শুনছে না, বুঝছে না, তখন নেপোলিয়ন বোনাপার্ট নিজের চিন্তা ভাবনা সবার উপর চাপিয়ে দিলেন। তখন বোনাপার্ট হয়ে গেলেন ডিক্টেটর। যদিও তার উদ্দেশ্য ভালো ছিল, সে বুঝতে পেরেছিল যে সাধারণ মানুষকে একসাথে তাদের মধ্যে চেতনা আনা সম্ভব না, এই জন্য তার চেতনা সবার উপর চাপিয়ে দেয়া, যাতে সবাই বাধ্য হয়। এখন যখন আপনি কোনো কিছু প্রেসার দিয়ে কাজ করাবেন, যখন যতই ভালো হোক, আপনি যদি সেটাকে প্রেসার দেন, তাহলে কিন্তু তার ম্যাজিক, তার যে ভালো দিকটা কিন্তু নষ্ট হয়ে যায়। নেপোলিয়ন বোনাপার্টের উদ্দেশ্য মেবি হয়তো ভালো ছিল, কিন্তু ওনার যে প্রসেস, প্রক্রিয়া, তাতে কিছু ত্রুটি ছিল, এই জন্য সাধারণ মানুষ কিন্তু বিদ্রোহ করলো। ক্রমওয়েল,
ওনার কিন্তু সাপোর্ট ওইভাবে ছিল না, তার আশেপাশের মানুষগুলো তাকে সাপোর্ট দিতে পারে নাই। অন্যরা এত বেশি চিন্তা ভাবনায় এত বেশি অনগ্রসর ছিল, এত বেশি ব্যাকডেটেড ছিল যে সে অনেক বেশি এগিয়ে, এবং সাধারণ মানুষ অনেক বেশি অগ্রসর মানুষকে দেখতে পারে না। দে আর জেলাস, দে আর অ্যাফ্রেড। সেটাই নেক্সট পয়েন্টে আমরা ব্যাখ্যা পাচ্ছি, যে হাইলাইট করলাম। বিকজ মোস্ট পিপল ইন সোসাইটি, বেশিরভাগ মানুষ, সমাজের বেশিরভাগ মানুষ আর আনএক্সেপশনাল, তারা হচ্ছে খুবই সাধারণ, তাদের মধ্যে এরকম এক্সট্রাঅর্ডিনারি গুণাবলী আমরা পাই না। সমাজের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে খুবই সাধারণ। The few supermen who happen to appear on the planet, 100 বছর পর পর, 1000 বছর পর পর একজন দুইজন সুপারম্যান হয়তো আমরা সমাজে পাই, and then তারা ফেস a nearly impossible challenge। এই একজন দুইজন সুপারম্যান দিয়ে সমাজ পরিবর্তন অসম্ভব। বেশিরভাগ মানুষই তারা এতটাই ব্যাকডেটেড, যখন আমরা একজন দুইজন সুপারম্যান পাই, তাদের পক্ষে সবার মধ্যে চেতনা আনা সম্ভব না। সমাজ পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করা, টু রিফর্ম আ সোসাইটি, টু ব্রিং চেঞ্জ, একজন দুইজন সুপারম্যানের পক্ষে ইম্পসিবল। একজন মানুষ যখন অনেক বেশি উপরে উঠে যায়, তখন বেশিরভাগ মানুষের চিন্তা থাকে, টেন্ডেন্সি থাকে তাকে টেনে নিচে নামানো, যাতে সে বেশি উপরে উঠতে না পারে। এখন সমাজ পরিবর্তন করা এতটাই কঠিন, এতটাই ভারী একটা বোঝা, যে একজন দুইজন সুপারম্যানের পক্ষে সেই ভারটা তোলা সম্ভব না। সেক্ষেত্রে সুপারম্যানের কি করা উচিত? এই যে লাস্ট লাইনে, এই পয়েন্টের শেষ লাইনে বলা আছে, দে মাস্ট ট্রাই টু ইদার সাবডিউ দ্য মিডিওক্রিটি। নেপোলিয়ন যেটা করেছিলেন, সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এরা কিছুই বোঝে না, এরা অবুঝ, এরা ব্যাকডেটেড, এবং এদেরকে জোর করে নেপোলিয়ন কিছু শেখাতে চেয়েছিলেন, চেঞ্জ আনতে চেয়েছিলেন, এই জন্য উনি ব্যর্থ হন। or raise the mediocrity up to the level of superman। এইটা হচ্ছে মোটামুটি কার্যকর একটা প্রক্রিয়া, কিন্তু it will take many long time। subdue the mediocrity, সুপারম্যান যদি সাধারণ মানুষের ব্যাকডেটেড চিন্তা ভাবনাকে যদি দমিয়ে রাখে, গায়ের জোরে দমিয়ে রাখে, তাহলে সুপারম্যান কিন্তু হয়ে যাবে ডিকটেটর। আর একজন ডিকটেটর, তার চিন্তা ভাবনা যতই ভালো হোক না কেন, তার মেন্টালিটি যতই ভালো হোক না কেন, সাধারণ মানুষ কিন্তু কখনোই তাকে ভালো চোখে দেখবে না। সবসময় ডিকটেটরের বিরুদ্ধে একটা বিদ্বেষ মনোভাব কাজ করবে, সাধারণ মানুষ মানতে চাবে না। আপনি যত ভালোই কিছু তাকে খাওয়ানোর চেষ্টা করেন, সে যদি না চায়, তাহলে আপনি তার কাছে খারাপ মানুষ। নেপোলিয়ন বোনাপার্ট ফেইলড। সুপারম্যান তার কি করা উচিত? টু রেইজ দ্য মিডিওক্রিটি আপ টু দ্য লেভেল অফ সুপারম্যান। সব মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল একসাথে উন্নত করতে হবে। একটা সমাজে যদি 50,000 মানুষ থাকে, তাহলে দুই তিনজন সুপারম্যান কিন্তু এই 50,000 মানুষের মধ্যে চেঞ্জ আনতে পারে না। সুপারম্যান তার উদ্দেশ্য থাকবে এই 50,000 মানুষের মধ্যে সবাইকে নিয়ে একসাথে উন্নত হওয়ার চেষ্টা করতে হবে। শুধু তার একার ইন্টেলেকচুয়ালিটি, কানিং, ইনটিউশন, তার বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, চেতনা যদি উন্নত হয়, অন্যরা যদি ব্যাকডেটেড থাকে, তাহলে কোনো লাভ নাই। সবার লেভেল একসাথে উন্নত করতে হবে, সবাইকে নিয়ে একসাথে উন্নত হতে হবে, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। সবাইকে নিয়ে মিডিওক্রিটির লেভেলটা একসাথে উপরে তুলতে হবে। একজন দুজন সুপারম্যান দিয়ে লাভ হবে না, সবাইকে সুপারম্যান হতে হবে। সবাই যখন সুপারম্যান, তখনই শুধুমাত্র সমাজ পরিবর্তন সম্ভব। একজন দুইজন সুপারম্যান, সে যতই বিচক্ষণ হোক না কেন, সে যতই চেতনা সম্পন্ন হোক না কেন, হবে না, পরিবর্তন হবে না। সমাজের প্রতিটা মানুষকে সুপারম্যান হতে হবে, সবার লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেল মিডিওক্রিটি থেকে
আপার লেভেলে তুলতে হবে একসাথে, কাউকে পিছনে ফেলা যাবে না। Third point, therefore, Shaw does not simply want to see few more Julius Caesar. এই কয়েকজন সুপারম্যান দিয়ে কিন্তু সমাজ পরিবর্তন হবে না। He wants, এই যে লাস্ট লাইনটা আমরা দেখি, হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন, he wants mankind to evolve into an entire race of healthy, morally independent geniuses. সমগ্র মানব জাতিকে একসাথে বিবর্তিত হতে হবে, উন্নত হতে হবে, ডেভেলপড হতে হবে, সবাইকে একসাথে ডেভেলপড হতে হবে ইনটু অ্যান এন্টায়ার রেস অফ হেলদি মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। এখানে হেলথ বলতে শুধু ফিজিক্যাল হেলথ বোঝানো হচ্ছে না, মেন্টাল হেলথ, এবং তাদের মোরালিটি হবে হাই, তারা সবাই হবে হচ্ছে মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। সমগ্র মানব জাতিকে একসাথে উন্নত করতে হবে, দুই একজন উন্নত মানুষ দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব না, এভরিওয়ান তাদের লেভেল ডেভেলপ করতে হবে, প্রতিটা মানুষ দে মাস্ট বি মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস। এই হচ্ছে জর্জ বার্নার্ড শর চিন্তা ভাবনা। তাহলে আমরা যদি সামারাইজ করি, এই স্লাইড আর তার স্লাইড 3, 4, 5, 2, 3, 4 এই স্লাইডের মূল বিষয়বস্তু হচ্ছে, এখানে আমরা পাচ্ছি দ্য ডেফিনেশন অফ সুপারম্যান। ডেফিনেশন বলতে দ্য কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স অফ সুপারম্যান। সুপারম্যানকে অন্য সবার থেকে তার বুদ্ধিমত্তা বেশি হবে, হাই ইন্টেলেক্ট, সুপিরিয়র ইন্টেলেক্ট, কানিং, কানিং মানে হচ্ছে আপনার shrewdness, বিচার বুদ্ধি, সুপিরিয়র কানিং, সুপিরিয়র কনসেন্স, ইনটিউশন অন্যদের থেকে শার্প হবে। এই তিনটা যখনই থাকবে তখন সে সমাজের ব্যাকডেটেড মোরাল ইস্যুস সে রিজেক্ট করতে পারবে, সে মোরালিটিকে নতুন করে সাজাতে পারবে, আসলে হোয়াট ইজ মোরালিটি। আর ফাইনালি তার ভার্চু, হিউম্যান ভার্চু কি হওয়া উচিত, মানুষের গুণাবলী কি হওয়া উচিত, সে নিজেই নিজে ডেফিনিশন দেবে, সংজ্ঞায়ন করবে যে একজন মানুষের কি কি গুণাবলী থাকা উচিত, হোয়াট আর দ্য কোয়ালিটিস দ্যাট ইচ এন্ড এভরিওয়ান শুড পজেস if we wish to declare ourselves as a good human being. What should be our characteristics? আমরা যদি আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে দাবি করতে চাই তাহলে আমাদের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। তিনজন সুপারম্যানের কথা আমরা আলোচনা করলাম। জর্জ বার্নার্ড শ বলছেন সিজার, বোনাপার্ট, ক্রমওয়েল। এদের মধ্যে কিছু সুপারম্যানের কোয়ালিটি ছিল, বাট তারা ক্যাজুয়াল, ইনকমপ্লিট সুপারম্যান, কারণ তাদের মধ্যে কিছু ফল্ট ছিল, ফেইলিং ছিল, লিমিটেশন, ল্যাকিংস ছিল। Mainly, why did they fail? Because of mediocrity of humanity. অন্য সবাই এতটাই বেশি পেছনে, তারা এতটাই বেশি ব্যাকডেটেড সাধারণ মানুষ যে তারা আসলে কদর করতে পারে নাই, তারা অ্যাপ্রিশিয়েট করতে পারে নাই। দে ফেল টু অ্যাপ্রিশিয়েট দ্য চেঞ্জ। আর আরেকজন নেপোলিয়ন, সে তো চাপিয়ে দিত, সাবডিউ, হি ওয়ান্টেড টু সাবডিউ দ্য মিডিওক্রিটি, এই জন্য বোনাপার্ট হয়ে গেল ডিক্টেটর। এই স্লাইডের আপনি ডান দিকে দেখবেন দুইটা পেইন্টিং আছে। উপরের পেইন্টিং এটা হচ্ছে দ্য মার্ডার অফ জুলিয়াস সিজার। সিজারকে কিভাবে হত্যা করা হচ্ছে দেখেন, পিছন থেকে, সামনে থেকে, সব দিক থেকে তাকে ছুরি মারা হচ্ছে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যখন নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ডিক্টেটর হিসেবে ঘোষণা দিল, তখন সাধারণ মানুষ they felt betrayed. দুই একজন সুপারম্যান দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব না। সমাজকে পরিবর্তন করতে চাইলে সবাই মিলে একসাথে সুপারম্যান হতে হবে। সবার ইন্টেলেকচুয়ালিটি লেভেল মিডিওক্রিটি থেকে সুপারম্যান লেভেলে নিয়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত সমাজের 100% পিপল তারা সুপারম্যান হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমাজের পরিবর্তন সম্ভব না। যদি আমরা জোর করে পরিবর্তন করি সেটা জুলুম হবে কারো কারো প্রতি।
কাদের প্রতি জুলুম হবে? যারা ব্যাকডেটেড, তাদের কাছে জুলুম হবে। সো জর্জ বার্নার্ড শ যে লাস্ট লাইনে বলছেন, শ হি বলতে এখানে শ ওয়ান্টস ম্যানকাইন্ড টু ইভলভ, পুরো মানব জাতিকে ডেভেলপড হতে হবে, ইভলভড হতে হবে, ইনটু অ্যান এন্টায়ার রেস, পুরো জাতিকে একসাথে, হেলদি মোরালি ইন্ডিপেন্ডেন্ট জিনিয়াস, প্রত্যেকেই জিনিয়াস হবে, ইচ এন্ড এভরিওয়ান হেলদি অ্যান্ড অবভিয়াসলি মোরালি ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট, নৈতিকতার দিক থেকে স্বাধীন, তারা মানসিকভাবে পঙ্গু না, ভালো মন্দ বিচার বিশ্লেষণ তারা নিজেরাই করতে পারবে। যে মানুষ তার ভালো মন্দ বিচার বিশ্লেষণ নিজেই করতে পারে তাকে আমরা বলি হচ্ছে মোরালি ইন্ডিপেন্ডেন্ট। এতক্ষণ পর্যন্ত আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? কোনো বিষয়ে কনফিউশন আছে? No, sir. ফরহান, ওয়াহিদুর রহমান, দেখেন আমাদের ফোকাস হচ্ছে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একজনকে সুপারম্যান বলতে পারি, আর আমরা তাও বলছি যে একজন দুইজন সুপারম্যান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আমরা সেই জিনিসটা, এটা হচ্ছে আমাদের ফোকাস। এখান থেকে আমরা কি শর্ট নোট পেতে পারি? ক্যারেক্টারিস্টিক্স অফ সুপারম্যান, সুপারম্যানের সংজ্ঞা, সুপারম্যানের বৈশিষ্ট্য, আর ওয়াই ডিড আ ক্যাজুয়াল সুপারম্যান, সিজার বলেন, তারপর নেপোলিয়ন বলেন, এরা কেন ব্যর্থ হলো, তার এখানে বলা আছে যে তাহলে আমাদের কার্যক্রম কি, আমরা করব কি? সবাইকে নিয়ে একসাথে উন্নত হতে হবে, সবাইকে নিয়ে একসাথে উন্নত হতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। উই মাস্ট ইমপ্রুভ টুগেদার। আমরা আমাদের ফিফথ স্লাইডে যাই। লিয়ান, নুসরাত লিয়ান, একটু পড়বেন স্লাইডটা? Yes, sir. The Revolutionist Handbook shows man and Superman can be supplemented by the Revolutionist Handbook, a political manuscript written by the protagonist of the play, John Tanner. Of course, Shaw actually did the writing, but when writing a character analysis of Tanner, students should view the handbook as an extension of Tanner's পড়েন তারপর। personality. In Act 1 of the play, the stuffy, old-fashioned character Roebuck Ramsden despises the unconventional views within Tanner's treatise. He throws the revolutionist handbook into the দেখতে পাচ্ছেন না? আর তারপর water basket আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমরা without even হ্যাঁ reading it. লিয়ান, থ্যাংক ইউ। Ramsden's action হ্যাঁ। represents society's general আচ্ছা, আমরা প্রথম থেকে একটু দেখি, ব্যাখ্যাটা একটু দেখি। আমাদের নাটক ম্যান এন্ড সুপারম্যান, যখনই আপনারা বইটা কিনবেন তখন দেখবেন বইটার সাথে আরেকটা ছোট একটা বই এটার সাথে অ্যাটাচড থাকে, দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক। রেভলিউশনিস্ট আমরা কাকে বলি? যারা বিপ্লবী, যারা প্রতিবাদ করে। হ্যান্ডবুক একটা বই, ছোট একটা বই এটার সাথে অ্যাটাচড আছে, মানে নাটকের সাথে সাথে ছোট একটা চটি বই অ্যাটাচড। যখনই কেউ এই নাটকের বই কিনবে, এই নাটকের বইয়ের সাথে এই ছোট একটা, মানে ছোট একটা খণ্ড বই, একটা পুস্তিকার মতো, এটার সাথে অ্যাটাচড। ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি শ, জর্জ বার্নার্ড শ
তার যে ম্যান এন্ড সুপারম্যান, এখানে কিন্তু ভুল আছে, এটা কিন্তু ইটালিসাইজড হবে, অর্থাৎ হাতে লিখলে আন্ডারলাইন করতে হবে, কারণ নাটকের নাম। টাইপ করলে ইটালিক্স, হাতে লিখলে আন্ডারলাইন্ড। Shaw's Man and Superman can be supplemented by the Revolutionist Handbook. নাটকের পরপরই এই বইটা দেয়া, এটা একটা রাজনৈতিক পুস্তিকা বলতে পারি, ছোট একটা চটি বই। এটাতে আছে রিভলিউশনারি আইডিয়াস, ফিলোসফিক্যাল কিছু আইডিয়াস আছে। এখন এই রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটা আমাদের একটু আইডিয়া রাখতে হবে। এই যে দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটা কি? হোয়াট ইজ দিস দ্য রেভলিউশনিস্ট হ্যান্ডবুক? দিস ইজ, এই যে লেখা আছে, দিস ইজ আ পলিটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট। এটা হচ্ছে একটা ছোট একটা পুস্তিকা, ফুল অফ পলিটিক্যাল আইডিয়াস, পলিটিক্যাল প্রপাগান্ডা। কে লিখলো এই বইটা? রিটেন বাই দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, আমাদের নাটকের যিনি মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট, জন, অলসো নোন অ্যাজ AKA, অলসো নোন অ্যাজ জ্যাক ট্যানার। ট্যানার লিখেছে, ট্যানারের লেখা, মানে আমাদের নাটকের প্রোটাগনিস্ট ট্যানার, একই সাথে আমরা পাচ্ছি সে একটা বইও লিখছে। এখন ট্যানার তো একটা কাল্পনিক ক্যারেক্টার, আমরা জানি, তাহলে অবভিয়াসলি এই বইটার লেখক হচ্ছে অফকোর্স Shaw actually did the writing. Shaw কিন্তু নিজেই, আর কেউ না, জর্জ বার্নার্ড শ হিমসেলফ ডিড দ্য রাইটিং। এখন এই যে পলিটিক্যাল বুক, এটার কি লেখক কে? ট্যানার তো আর কেউ না, ট্যানার হচ্ছে জর্জ বার্নার্ড শ নিজেই। জর্জ বার্নার্ড শ এক্সপ্রেসড represented himself in ট্যানার। ট্যানার হচ্ছে জর্জ বার্নার্ড শর স্পোক্স পারসন, মুখপাত্র। ট্যানারের মুখ দিয়ে জর্জ বার্নার্ড শ তার চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ট্যানারের লেখা বই মানেই হচ্ছে জর্জ বার্নার্ড শর লেখা বই। Actually, Shaw actually did the writing. But when writing a character analysis of Tanner, আমরা যখন ট্যানারের ক্যারেক্টার অ্যানালিসিস করতে যাব, যেটা হচ্ছে আমাদের ফোকাস, আমরা যদি ট্যানার ক্যারেক্টারটা বুঝতে চাই, আরো ভালো করে যদি বলি, আমরা যদি জর্জ বার্নার্ড শকে বুঝতে চাই, ট্যানার বলেন, জর্জ বার্নার্ড শ বলেন, আমরা যদি তাদেরকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই স্টুডেন্ট শুড ভিউ দ্য হ্যান্ডবুক অ্যাজ অ্যান এক্সটেনশন অফ ট্যানার্স পার্সোনালিটি। আরো সহজ করে বলতে গেলে এক্সটেনশন অফ জর্জ বার্নার্ড শ'স ওন পার্সোনালিটি। আমরা যদি রেভলিউশনিস্ট হ্যান্ডবুকের চিন্তা ভাবনাগুলো বুঝতে পারি, তাহলে আমরা ট্যানারের চিন্তা ভাবনা বুঝতে পারবো। একই সাথে আমাদের যে ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ, তার চিন্তা ভাবনাও বুঝতে পারবো। So if we are able to understand the ideas of the revolutionist handbook, we will understand about the character of Tanner and the character of George Bernard Shaw himself. আমরা ট্যানারের ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারবো, আমাদের যে নাট্যকার ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ, তার ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারবো। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। রেভলিউশনিস্ট হ্যান্ডবুক তাহলে কি? এটা হচ্ছে একটা পুস্তিকা, একটা ছোট বই। এই বইতে বেশ কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে, চিন্তা ভাবনা আছে। এগুলো যখনই পড়বো আমরা ট্যানারের ক্যারেক্টারটা বুঝতে পারবো, সাথে সাথে জর্জ বার্নার্ড শ'র ক্যারেক্টারটাও বুঝতে পারবো। সেকেন্ড পয়েন্ট, ইন অ্যাক্ট 1 অফ দ্য প্লে, নাটকের অ্যাক্ট 1 প্রথম খণ্ডে, দ্য স্টাফি ওল্ড ফ্যাশন ক্যারেক্টার রোবেক রামসডেন, অলরেডি আমরা রামসডেনকে চিনি, সে নিজেকে বাইরে বাইরে খুবই আধুনিক বলে, কিন্তু ভেতরে ভেতরে সে ব্যাকডেটেড। এই তাকে আমরা বলছি স্টাফি ওল্ড ফ্যাশনড, মানে মানধাতার আমলের চিন্তা ভাবনা যার মধ্যে, ব্যাকডেটেড। রোবেক রামসডেন ডিসপাইজেস শব্দটার মানে হচ্ছে ঘৃণা, ডিসপাইজেস মানে হচ্ছে হেটস, despises the unconventional views within Tanner's treatise. ট্যানারের যে ট্রিটিস বলতে এখানে চিন্তা ভাবনা, তার যে লেখা, ট্যানারের চিন্তা ভাবনা হচ্ছে খুবই বিপ্লবী, খুবই র্যাডিক্যাল। সমাজের চিন্তা ভাবনাকে একদম বাদ দিয়ে সে নিজেই তার নিজের কিছু চিন্তা ভাবনা হাজির করছে।
বিপ্লবী চিন্তা ভাবনা। এবং যেহেতু সমাজকে সে টানার পুরোপুরি বদলে দিতে চাচ্ছে, এটা রোব্যাক্স রামসডেনের জন্য খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। সেই জন্য রোব্যাক রামসডেন ট্যানারের মতো বিপ্লবীকে ডিসপাইজেস, ঘৃণা করে। ট্যানারের মধ্যে আমরা যে বিদ্রোহী রাডিক্যাল চিন্তা ভাবনা পাচ্ছি, এই জন্য রামসডেন তাকে অবশ্যই ঘৃণা করে। রামসডেন ওকে দুই চোখে দেখতে পারে না। সে কতখানি ঘৃণা করে তার ব্যাখ্যা পরের লাইনে আছে, দেখেন আমি এই হাইলাইট করলাম, দেখেন। হি মানে হচ্ছে রামসডেন, রামসডেন throws the revolutionist handbook into the waste basket without even reading it. ট্যানারের তো টাকা পয়সা আছে, সে তার রেভলিউশনিস্ট হ্যান্ডবুক সেটা পাবলিশ করে এবং সেটা বই হিসেবে বাজারে আসে। বই হিসেবে বাজারে আসার পর সাধারণ মানুষজন যখন বলা শুরু করলো যে এটাতে তো আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে সম্পূর্ণ বাতিল করে, আমাদের এই প্রচলিত জীবনধারাকে বাতিল করে সম্পূর্ণ নতুন জীবনধারার কথা বলছে, এটা শোনার পর জর্জ এই রামসডেন বলছে আমার বই পড়ার দরকার নাই, আগেই হাতে পাওয়ার সাথে সাথে এটা আমি নষ্ট করে ফেলবো, ময়লার ঝুড়িতে ফেলে দেবো। He throws the revolutionist handbook into waste basket without even reading it. না পড়েই, না পড়েই একটা বই আপনি খারাপ বলবেন, নিকৃষ্ট বলবেন, পচা বলবেন, তার আগে তো আপনাকে বইটা পড়তে হবে। আগে বইটা পড়েন, তারপর সিদ্ধান্ত নেন যে বইটা ভালো না খারাপ। সে শুধু লোকের কথা শুনে বইটা না পড়েই, হাতে আসার সাথে সাথে বইটা না পড়েই সে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তাহলে চিন্তা করেন সে কতখানি ব্যাকডেটেড, সে কতখানি ন্যারো মাইন্ডেড। যদিও সে নিজেকে লিবারেল থিঙ্কার বলছে, মডার্ন ম্যান বলছে, কিন্তু আসলে সে কতখানি ব্যাকডেটেড, কতখানি সেকেলে অবসোলিট। সে একটা বই না পড়েই ডাস্টবিনে ফেলে দিচ্ছে। একটা বই তো সবকিছু খারাপ থাকবে না, কিছু তো ভালো থাকবে, সে হচ্ছে একদম বাতিল করে দিচ্ছে। মানুষের কথা শুনে বলছে এই বইটা নিষিদ্ধ বই, কোন সভ্য মানুষের পক্ষে এই বই পড়া বা লেখা সম্ভব না। সেই জন্য বইটা সে না পড়েই ডাস্টবিনে ফেলে দিচ্ছে। He throws the revolutionist handbook into the waste basket without even reading it. অথবা আমরা মানে বুঝতে পারছি রামসডেন কোন মানুষ ছিল। সে না পড়েই একটা বই যখন ডাস্টবিনে ফেলে দিতে পারে, তাহলে নিশ্চয়ই সে একজন মডার্ন ম্যান না। রামসডেনস অ্যাকশন, এখন রামসডেন তো একজন রিপ্রেজেন্টেটিভ, ওই সমাজের যারা কনজারভেটিভ, যারা ব্যাকডেটেড তাদের প্রতিনিধি। রামসডেন অ্যাকশন কি রিপ্রেজেন্ট করে, কি পোর্ট্রে করে? রামসডেন অ্যাকশন রিপ্রেজেন্টস সোসাইটিজ জেনারেল রিভালশন টুয়ার্ডস আনঅর্থোডক্সি। এটা হচ্ছে সমাজের প্রতিনিধি। রামসডেন হচ্ছেন ওই ব্যাকডেটেড সমাজের প্রতিনিধি যারা কোনো কিছু না বুঝেই ওটাকে অস্বীকার করে। যেহেতু তাদের অসুবিধা হবে, এই জন্য যারা পরিবর্তন আনতে চায় তাদেরকে সমাজে ঘৃণা করে, তাদেরকে বাতিল করে এবং তাদের কোনো কিছু তারা স্বীকার করতে অস্বীকার করে। Most citizens take comfort in all things normal. সাধারণ মানুষ হচ্ছে একদম নিরিবিলি থাকতে পছন্দ করে, কোন রকম পরিবর্তন তারা আশা করে না, পছন্দ করে না। তারা সবকিছু কি পছন্দ করে? নরমাল। বেশিরভাগ সময় আপনি, আমি, আমাদের বেশিরভাগ মানুষ আমরা কিন্তু নরমালটা বেশি প্রেফার করি। নরমাল বলতে আমরা কি বুঝাচ্ছি? ইন লং হেল্ড ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল হতে হবে। মানে সমাজে ৮-১০ জন মানুষ যেটা বলে অনেকদিন ধরে চলে আসছে সেটাই তো ট্র্যাডিশনাল। মানে যেটা অনেকদিন ধরে চলে আসছে আমরা ওইটাই ফলো করি। এখন যে এখনকার সময় আপনাদের যে বিভিন্ন ট্রেন্ড চলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বলেন, বিভিন্ন সময় এক একটা ট্রেন্ড আসে, আমরা সেটাতে গা ভাসায় দিই। ট্র্যাডিশন ফলো করলে আমরা মনে করি আমরা ভালো, এটাই নরমাল। এক একটা ট্রেন্ড আসে, আমরা সেটা করতে করতে একদম পচায় ফেলি। ট্র্যাডিশনটা ফলো করা, তারপর কাস্টম, রীতিনীতি ফলো করা, কোন রকম কোয়েশ্চেন ছাড়া, কোন রকম প্রতিবাদ ছাড়া আমরা আমাদের যে রীতিনীতি সেটা পালন করতে পছন্দ করি। যখনই কেউ একটু অন্যরকম করে, যদি সে একদম আলাদা কোনো কিছু করে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে অ্যাবনর্মাল। আর যদি আমাদের ওইটার কাছাকাছি একটু কেউ মডিফাই করে, তাহলে আমরা এটা পছন্দ করি।
মানে কি, আমরা নতুন কিছু চাচ্ছি, কিন্তু একদম নতুন কিছু আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কারণ উই আর নট ব্রড মাইন্ডেড এনাফ, উই আর নট মডার্ন এনাফ। একদম নতুন কিছু আমরা সহ্য করতে পারি না। আমরা হচ্ছে পুরাতন জিনিসটাকেই একটু ঘষা মাজা করে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তখন ওইটাকে আমরা পছন্দ করি। মানে সাধারণ মানুষ, মোস্ট সিটিজেন, দে টেক কমফোর্ট ইন থিংস নর্মাল। তারা র্যাডিক্যাল কোনো কিছু সহ্য করতে পারে না। মোস্ট সিটিজেন্স লাইক রামসডেন, তারা ট্র্যাডিশন ফলো করে, কাস্টম ফলো করে, ম্যানার্স, আচার ব্যবহার, কালচারটা ফলো করে। When Tanner challenges those age-old institution, ট্যানার কি করছে, সেই পুরাতন অবসলিট ধ্যান ধারণাকে ভেঙে দিচ্ছে, বাতিল করে দিতে চাচ্ছে। সেকেন্ড স্লাইডে আমরা বললাম সুপারম্যানের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুপারম্যান উইল হ্যাভ দ্যাট কারেজ, তার সেই সাহসটা থাকতে হবে, তার সেই ক্ষমতাটা থাকতে হবে, উইল হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু ডিফাই অবসলিট মোরাল কোড। ট্যানার একইভাবে এখানে সে কি করতে যাচ্ছে, পুরাতন মানধাতার আমলের ব্যাকডেটেড যে ইনস্টিটিউশনস, এগুলোকে সে বাতিল করে দিতে চাচ্ছে। কিরকম ইনস্টিটিউশনস? ম্যারেজ। ট্যানারের মতে প্রচলিত যে বিবাহের পদ্ধতি, এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। ম্যারেজের নিয়ম কানুন পাল্টে ফেলা উচিত। ম্যারেজ, ইট ইজ নাথিং বাট আ ফার্স, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। এইভাবে যদি আমরা ম্যারেজ ট্রেডিশন বজায় রাখি, তাহলে এটা মানব জাতির জন্য ক্ষতিকর। ট্যানার বলছে যে আমরা আমাদের যে এই যে নিয়মটা, বিয়ের নিয়মটা, এটা হচ্ছে বাতিল করা উচিত। প্রপার্টি ওনারশিপ, ট্যানার বলছে প্রপার্টি ওনারশিপ, নিজস্ব সম্পত্তি কোনো বলতে কোনো কিছু থাকা উচিত না, সবকিছুই সবার, ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকা উচিত না। এই সমাজের সবকিছুতে সবার সমান অধিকার, সবকিছুই সবার। সে আজকে হচ্ছে আমরা এই দুইটা জিনিস আর কি আলোচনা করব। ম্যারেজ, কেন ট্যানার বলছে এই ম্যারেজটা অকার্যকর, বাতিল করা উচিত, আর কেন প্রপার্টি ওনারশিপ বাতিল করা উচিত। এটা শুধুমাত্র ট্যানারের ফিলোসফি না, ইট ইজ অলসো ফিলোসফি অফ জর্জ বার্নার্ড শ। এখন এত বিশাল একটা ভয়ঙ্কর কথাবার্তা যে বিয়ে শাদী এই নিয়ম কানুন ভেঙে দেওয়া উচিত, এটা একটা অকার্যকর, এটা যখনই কেউ বলবে তখন তো আমরা বলবো পাগল নাকি, আমরা তার সাথে মেলামেশা বন্ধ করে দিব, তাকে আমরা বলবো যে এই হচ্ছে বদ্ধ উন্মাদ, ওর কথাবার্তা শোনার কোনো প্রয়োজন নাই। এবং ও যখন বলবে প্রপার্টি ওনারশিপ, যখন সে বলবে যে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকা উচিত না, তখন তো আমরা আরো তাকে কেউ দেখতে পারবো না। এখন আমরা এখানে যারা আছে আজকের ক্লাসে, আমরা কি এটা সহ্য করতে পারবো যদি কেউ বলে যে এখন থেকে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, সবকিছু সবার? আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ কারো সেই সাহসটা আছে। দুই একজন থাকতে পারেন, কিন্তু তারপর আপনাদের কিন্তু একটা জায়গায় গিয়ে আপনারা বলবেন না ব্যক্তিগত কিছু থাকা উচিত, কিন্তু ট্যানার বলছে ব্যক্তিগত কোনো কিছুই থাকা উচিত না, প্রাইভেট ওনারশিপ, কারো সম্পত্তি কোনো, এই যে আইডিয়াটা, এটাই তুলে দেওয়া উচিত। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা বিপ্লবী চিন্তা ভাবনা। এই ধরনের চিন্তা ভাবনা বলার কারণেই রামসডেনের মতো মানুষ তারা ট্যানারকে লেবেল করছে। লেবেল মানে হচ্ছে একদম তাকে দাগ দিয়ে দিচ্ছে, বলছে ট্যানার ইজ অ্যান ইমোরাল। ট্যানার যখনই বলছে বিয়ে শাদী বাতিল করে দেওয়া উচিত, ব্যক্তিগত সম্পত্তির অধিকার বাতিল করে দেওয়া উচিত, এটা শোনার সাথে সাথে বলছে ট্যানার ইজ ইমোরাল, অনৈতিক। মানে আমরা ভয় পাচ্ছি সাধারণ মানুষ, আমরা তো মানে ফ্যামিলি, ম্যারেজ, ম্যারেজ মানেই ফ্যামিলি, ফ্যামিলি মানেই ম্যারেজ, আমরা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে বিয়ে শাদী ছাড়া ফ্যামিলি গঠন করা সম্ভব না। অতএব বিয়ে শাদী বাতিল করা মানে হচ্ছে ফ্যামিলিকে বাতিল করা, তা না। এখানে বলছে ম্যারেজ, ইট ইজ নট আ গ্যারান্টি দ্যাট ম্যারেজ উইল ব্রিং আ প্রপার ফ্যামিলি। বিয়ে করলেই যে 100% গ্যারান্টি ফ্যামিলি হবে তা কিন্তু না, এটা আপনারা অনেকেই স্বীকার করতে বাধ্য হবেন এখনকার সময়। বিয়ে মানেই যে ফ্যামিলি তৈরি করার সুযোগ করে দেওয়া, তা কিন্তু সবসময় হয় না। আর হচ্ছে প্রপার্টি ওনারশিপ, আমাদের মধ্যে যে এত সন্ত্রাস, হানাহানি, বৈষম্য, কাড়াকাড়ি, কামড়া কামড়ে, এই যে আমাদের হানাহানি, এত সবকিছুর মূলে আছে প্রপার্টি ওনারশিপ। আমরা সেলফিশ, আমরা চাই নিজেদের জন্য, আরো চাই আরো চাই। প্রপার্টি ওনারশিপ যদি বাতিল করা যায়, তাহলে কিন্তু সবারই কিন্তু সমান অধিকার নিশ্চিত হওয়ার কথা, যদি আমাদের প্রসিডিউরটা ঠিক থাকে।
রেভলিউশনিস্ট হ্যান্ডবুক ইন এ নাটশেল, আমরা যদি সংক্ষেপে বলি, আমরা রেভলিউশনিস্ট হ্যান্ডবুকের দুইটা বিষয় আমরা বেশি ফোকাস করব। একটা হচ্ছে গুড ব্রিডিং। গুড ব্রিডিং, ব্রিডিং মানে কি? ব্রিড করে না? ব্রিডিং মানে কি বলতে পারবেন কেউ? BREEDING। ব্রিডিং কি মানে কি? ব্রিডিং মানে হচ্ছে বংশবিস্তার, কোনো কিছুর সংখ্যা বাড়ানো, ছেলে মেয়ে। যেমন আমরা যখন গরু ছাগল, একটা মেল কাউ ফিমেল, মেল বুল ফিমেল কাউ আমরা একসাথে করি, তখন কি হয়? বংশ বিস্তার হয়। এটাকে বলে ব্রিডিং। গরু ছাগলের ব্রিডিং করা হয়, মাছের ব্রিডিং করা হয়, তাতে কি হয়? উন্নত জাত আসে। শ বিলিভস দ্যাট, এই জায়গাটা একটু সাবধানে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। শর বিশ্বাস, mankind's philosophical progression has been minimal at best. ফিলোসফি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোনো কাজই করি নাই। সব বলছে যে ফিলোসফি নিয়ে আমাদের কাজ হচ্ছে খুবই সামান্য। ইন কন্ট্রাস্ট, mankind's ability to alter agriculture, কৃষি জমি, কৃষিকাজ, এগ্রিকালচারে দেখেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘটাচ্ছি। গরু ছাগল গবাদি পশু এখন আগের থেকে অনেক বেশি মাংস দেয়, অনেক বেশি দুধ দেয়। মুরগি এখন এর আগের থেকে অনেক বেশি মুরগির গায়ে মাংস হয়, অনেক বেশি পরিমাণে ডিম দেয়। আগে এরকম মুরগি খুব কম পাওয়া যেত যারা বছরে 100 ডিম দিত, এখন হচ্ছে প্রতিটা মুরগি বছরে 300টা করে ডিম দেয়। এটা একসময় কল্পনা করা যেত না। আগে 1 বিঘা জমিতে যতটুকু ধান হতো এখন তার থেকে 20 গুণ 30 গুণ বেশি ধান হয়। মানে কি? উই হ্যাভ অল্টার্ড এগ্রিকালচার, আমরা কৃষিকাজকে পুরো মানে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে কৃষিকাজে। মাইক্রোস্কোপিক অর্গানিজম, এই যে অণুজীব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা পরিবর্তন ঘটাচ্ছি। and livestock has proven to be revolutionary। এই যে mankind's, এই যে এই লাইনটা আমরা দেখি, mankind's ability to alter agriculture, microscopic organism and livestock, মানুষ তার বৈজ্ঞানিক ক্ষমতা কোন কাজে ব্যবহার করছে? কৃষিকাজ, অণুজীব আর হচ্ছে গবাদি পশু উন্নয়নে। খুবই চমৎকার। Humans have learned how to genetically engineer nature। মানুষের ধারণা তারা প্রকৃতিকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে আরো উন্নত জাতের ফসল, উন্নত জাতের পশু পাখি তারা নিয়ে আসতে পারে। ইভেন ইন শর্ট টাইম, জর্জ বার্নার্ড শ যখন বেঁচে ছিলেন তখন উনি নিজের চোখে দেখে গেছেন যে মানুষ কিভাবে গবাদি পশু ফসল এগুলোতে উন্নত জাতের প্রজাতি উন্নত ফসল কিভাবে মানুষ নিয়ে আসছে, আবিষ্কার করছে। ইন শর্ট, ম্যান ক্যান ফিজিক্যালি ইমপ্রুভ আপন মাদার নেচার। এখন কথা হচ্ছে, মানুষ যদি এই গরু ছাগল গবাদি পশু ফসল এগুলোতে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে যদি উন্নত করতে পারে, why then should he not use this ability to improve upon mankind? প্রকৃতিতে সে ব্যবহার করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে সে কেন এই একই বুদ্ধি তাদের নিজেদের উপর খাটাচ্ছে না? টু ইমপ্রুভ ম্যানকাইন্ড, গবাদি পশু উন্নত হচ্ছে, ফসল উন্নত হচ্ছে, আমাদের যে ওষুধপত্র, আমাদের মেডিসিন উন্নত হচ্ছে, আমাদের প্রযুক্তি উন্নত হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা কি করছি? উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের ফসল আমরা আবিষ্কার করছি পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে একই পরীক্ষা নিরীক্ষা কেন আমরা নিজেদের উপর করি না? টু ইমপ্রুভ আপন ম্যানকাইন্ড, গবাদি পশু ফসল এটা যদি উন্নত করা যায় তাহলে মানব জাতি কেন উন্নতি করা সম্ভব না? এই চ্যালেঞ্জটা দিচ্ছেন জর্জ বার্নার্ড শ। বলছে
Shaw argues that humanity should gain more control over its own destiny. নিজেদের উপর পরীক্ষা নিরীক্ষাটা আরো বেশি বাড়ানো উচিত। জর্জ বার্নার্ড শ বলছেন humanity should gain more control over its own destiny. শুধুমাত্র প্রকৃতির কাছে ছেড়ে দিলে হবে না, তার যে বংশ পরম্পরা এটাতে তার কিছু দায়িত্ব আছে। সেটা কি? গুড ব্রিডিং, উন্নত মানুষের পরীক্ষা নিরীক্ষা শুরু করা উচিত। গুড ব্রিডিং আমরা যদি নিশ্চিত করতে পারি, could lead to improvement of human race, সমগ্র মানব জাতির জন্য এটা কল্যাণকর। আমরা যখন সোশ্যালি ম্যারেজ, বিয়ে শাদীর আয়োজন করি, তখন এটার পেছনে দুইটা উদ্দেশ্য মেইন থাকে। একটা হচ্ছে সোশ্যাল প্রেস্টিজ, সোসাইটির চাহিদা। মেইনলি আমাদের বিয়ে শাদী যে হয়, প্রথম যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল ডিজায়ার, সোশ্যাল প্রেস্টিজ, সামাজিক চাহিদা। তারপরে হচ্ছে ইমোশনাল নিড, সেটা আমরা লাভ বলি, অ্যাফেয়ার বলি, মেন্টাল কানেকশন বলি। তাহলে আমরা সোশ্যাল ডিজায়ার, মেন্টাল ডিজায়ার, এই দুইটা জিনিস ফুলফিল করার জন্য আমরা উই আর এনগেজড ইন ম্যারেজ, বিয়ে শাদীর বন্ধনে আমরা আবদ্ধ হই। কিন্তু সেটা যথেষ্ট নয়, আমাদের ফোকাস রাখা উচিত হিউম্যান কাইন্ড, ডেভেলপমেন্ট অফ হিউম্যান কাইন্ড। শুধুমাত্র সোশ্যাল ডিজায়ার ফুলফিল করার জন্য, ইমোশনাল ডিজায়ার ফুলফিল করার জন্য আমরা যদি ম্যারেজটাকে ব্যবহার করি, তাহলে সেটা একটা অপচয়, ওয়েস্টেজ। জর্জ বার্নার্ড শর মতে কে কাকে বিয়ে করবে এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে, সায়েন্টিফিক্যালি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করে দেওয়া উচিত এবং সেটা প্রয়োগ করা উচিত। মানে ইচ্ছা করলেই বা ফ্যামিলি চাইলেই কারোর সাথে কারো বিয়ে দিয়ে দিল, এটা একটা ওয়েস্টেজ, অপচয়। পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে যে কে কার জন্য বেশি যোগ্য। এই নারীর সাথে এই পুরুষের যদি বিয়ে হয়, তাদের বাচ্চা কাচ্চা আরো উন্নত হবে, ইন্টেলেকচুয়ালি, ফিজিক্যালি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। এই নারীর সাথে এই পুরুষের বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা অতটা সুস্থ হবে না, তারা অল্প বয়সে মারা যাবে। বিয়ে, এই যে নিয়ম কানুন, এটার মধ্যে জর্জ বার্নার্ড শ বলছেন উই নিড টু ব্রিং ইন সায়েন্স, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে আমাদের ঠিক করা উচিত কে কাকে বিয়ে করবে। তাতে কি হবে? ফিউচার জেনারেশন তারা হবে মোর ডেভেলপড, মোর হেলদি। এবং উনি এটাও বলছেন, যদি একজন ইন্টেলেকচুয়াল ব্রাইট ফিমেলের সাথে আরেকজন ইন্টেলেকচুয়াল ব্রাইট ম্যান তাদের ইউনিয়ন ঘটানো যায়, তাহলে তাদের সন্তানরা দে উইল বি মোর ইন্টেলিজেন্ট, মোর মোরালি সফিস্টিকেটেড। মানে হচ্ছে আরো উন্নত মানব জাতি, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদেরকে এই যে বিয়ের যে আমাদের প্রসিডিউরটা, এটা চেঞ্জ করা উচিত। সোশ্যাল স্ট্যাটাস অথবা ইমোশনাল ডিজায়ার, এই দুইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এখানে আমরা হাইলাইট করা আছে ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস। মানে আমাদেরকে সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ঠিক করতে হবে যে কার সাথে কার বিয়ে হলে তাদের বাচ্চা কাচ্চা আরো ভালো হবে। সোসাইটি ডিজায়ার ইম্পর্টেন্ট না, ইমোশনাল ডিজায়ার অতটা ইম্পর্টেন্ট না, যতটা বেশি ইম্পর্টেন্ট ওভারঅল ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান রেস। এমন ভাবে বিয়ে নিশ্চিত করতে হবে, এমন ভাবে ম্যারেজটা এনশিওর করতে হবে যাতে সবচেয়ে বেস্ট পসিবল রেজাল্ট পাওয়া যায় পরীক্ষা নিরীক্ষা করে। এমন মেইলের সাথে এমন ফিমেলের ম্যারেজ এনশিওর করতে হবে যাতে তাদের বাচ্চা কাচ্চা হবে হচ্ছে সবচেয়ে পারফেক্ট, দ্য মোস্ট বেস্ট পসিবল আউটকাম। What does he mean by good breeding? Good breeding বলতে উনি কি বোঝাচ্ছেন? বেসিক্যালি he condemns that most people get married, তারা বেশিরভাগই তারা বিয়ে করে and have children for wrong reason। বলছে যে মানুষ ভুল কারণে বিয়ে করে, তারা বিয়ে করতে ভুল করে। Most people they get married and have children for wrong reason,
তারা বুঝতে পারে না আসলে বিয়ে শাদীর মূল উদ্দেশ্যটা কি। দে শুড বি পার্টনারিং উইথ মেট, সবাইকে তার জন্য যোগ্য একটা সাথী চুজ করে দিতে হবে অথরিটিকে। সবাইকে দে শুড বি পার্টনারিং উইথ মেট দ্যাট এক্সিবিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটিস, মেন্টাল কোয়ালিটিস, মানে এদের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এমন ভাবে হাজব্যান্ড এন্ড ওয়াইফ সেট করে দিতে হবে সায়েন্টিফিক্যালি দ্যাট দে আর লাইকলি প্রডিউসড বেনিফিশিয়াল ট্রেটস ইন পেয়ার্স অফ স্প্রিং, মানে এমন ভাবে আমাদের হাজব্যান্ড এন্ড ওয়াইফ সিলেক্ট করে দিতে হবে that they are likely to produce beneficial traits in the pairs of spring, তাদের বাচ্চা কাচ্চারা যেন বেস্ট পসিবল আউটকামটা আসে, তাদের মধ্যে সবচেয়ে ভালো গুণাবলী যেন আমরা বাচ্চাদের মধ্যে পাই। বুঝতে পারছেন? এনি কমেন্টস? জি স্যার, বুঝতে পারছি। মানে এদের কথা হচ্ছে যে মানুষের যে বিয়ে হবে এটাও হবে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত করতে হবে যে এমন স্বামীর সাথে এমন স্ত্রী, মানে হাজবেন্ড ওয়াইফ এমন হতে হবে যাতে তাদের বাচ্চা কাচ্চারা বেস্ট হয় সব দিক দিয়ে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, মোরাল সব দিক থেকে বাচ্চা কাচ্চা যেন বেস্ট হয়। মানে চাইলেই র্যান্ডমলি যদি কেউ কাউকে বিয়ে করে তাহলে এটা হবে হচ্ছে পটেনশিয়ালের অপচয়। এমন ভাবে হাজব্যান্ড এন্ড ওয়াইফ সিলেক্ট করতে হবে যাতে আউটকামটা সবচেয়ে বেস্ট হয়, যেটা ওভারঅল মানব জাতির জন্য উন্নতি নিয়ে আসবে। মানে বলছেন ম্যারেজ শুড বি অ্যান এন্ডেভার, এটা এমন একটা প্রচেষ্টা যাতে চিলড্রেন উইল বি বর্ন অ্যাজ বেস্ট ভ্যারিয়েন্ট, মানে সবচেয়ে বেস্ট মানুষ, সবচেয়ে বেস্ট হিউম্যান বিং যাতে জন্ম লাভ করে। এই হচ্ছে গুড ব্রিডিং এর উপর জর্জ বার্নার্ড শর চিন্তা ভাবনা। জর্জ বার্নার্ড শ বলছেন তাহলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এমন ভাবে হাজব্যান্ড ওয়াইফ সেট করতে হবে যাতে উই ক্যান গেট বেস্ট রেজাল্ট, বেস্ট চিলড্রেন। এরপর আজকের যে লাস্ট স্লাইড, 7th স্লাইড, এখানে আমরা জর্জ বার্নার্ড শর আরেকটা বিশ্বাস পাচ্ছি, প্রপার্টি অ্যান্ড ম্যারেজ। According to the playwright George Bernard Shaw, the institution of marriage slows down evolution of Superman. আমরা যদি সুপারম্যানের জন্ম নিশ্চিত করতে চাই তাহলে প্রচলিত যে বিবাহ প্রথা তাহলে সেটা বাদ দিতে হবে। উনি বলছে যে আমাদের প্রচলিত যে মানে ব্যাকডেটেড চিন্তা ভাবনা বিয়ে শাদী সম্পর্কে, দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, যেভাবে আমরা বিয়ে শাদী চালু আছে আমাদের সমাজে, ইট স্লোজ ডাউন দ্য ইভলিউশন অফ সুপারম্যান। এইভাবে মানব জাতির উন্নয়ন সম্ভব না, কারণ এখানে কোনো প্ল্যান নাই, কোনো প্রসিডিউরটা এখানে যথেষ্ট ক্যালকুলেটেড না। আমাদেরকে এইটা চিন্তা করতে হবে যে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে টু ব্রিং সুপারম্যান, সবাই সুপারম্যান হিসাবে আবির্ভূত হবে। সুপারম্যানকে জন্ম দিতে হলে আমাদের পারফেক্ট হাজব্যান্ড এন্ড ওয়াইফ সিলেক্ট করতে হবে। Shaw perceives marriage as old fashioned. সে বলছে আমাদের যে ম্যারেজ সিস্টেম এটা হচ্ছে মানধাতার আমলে, ব্যাকডেটেড, এতে আমাদের মানব জাতির উন্নয়ন সম্ভব না। যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে ম্যারেজ ইজ ওল্ড ফ্যাশন, অবসলিট, ব্যাকডেটেড and far too similar to acquisition of property. একই সাথে আমরা আমাদের যে সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা, আমরা যে ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা আছে আমাদের মধ্যে, যে এটা আমার চশমা, এটা আমার জামা, এটা আমার মোবাইল, এই যে ব্যক্তিগত সম্পদ, আমার বাড়ি, আমার খাবার, আমার টিভি, আমার ল্যাপটপ, এই যে ব্যক্তিগত সম্পত্তির ধারণা, এটাও ব্যাকডেটেড। যতদিন পর্যন্ত এই ম্যারেজ আর প্রপার্টি এই দুইটা ধারণা থাকবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে উন্নতি আসবে না।
Shaw felt that Shaw এটা বললেন যে it prevented many people of different classes and creeds from copulating with one another. যতদিন পর্যন্ত এই মানধাতার আমলের বিবাহ প্রথা সম্পত্তি প্রথা থাকবে ততদিন পর্যন্ত আমরা পারফেক্ট কাপল খুঁজে বের করে তাদেরকে একসাথে করতে পারছি না। মানে আমরা যদি সুপারম্যান তার ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে ম্যারেজ ওনারশিপ এই দুইটাই বিলুপ্ত করতে হবে। উই মাস্ট ডিক্লেয়ার দিস টু কাস্টম এক্সটিংক্ট, যে বিয়ে শাদী এটা বাতিল করতে হবে আর ব্যক্তিগত সম্পত্তি এটাও বাতিল করতে হবে। Keep in mind, he wrote this in early 1900 when premarital sex was scandalous. তাদের কথা হচ্ছে যে মানুষ কতখানি মানে অনগ্রসর, মানুষ কত ব্যাকডেটেড, এটার একটা প্রমাণ হচ্ছে প্রি ম্যারিটাল সেক্স ওয়াজ স্ক্যান্ডালাস। এটা কেন হবে? ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সেক্স, এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। যদি যদি সায়েন্স যথেষ্ট উন্নত না হয় তাহলে নেচারের হাতে ছেড়ে দেওয়া উচিত। সে বলছে এরকম একটা ব্যাকডেটেড সমাজ এর পক্ষে উন্নতি ডেভেলপমেন্ট একসেপ্ট করা সম্ভব না। Shaw also hoped to remove property ownership from society. Shaw বলছে শুধুমাত্র এই মানে ব্যাকডেটেড ম্যারেজ ইনস্টিটিউশন এটাই যে শুধু বাতিল হবে তা না, ব্যক্তিগত সম্পত্তি এটাও, এই যে ধারণাটা এটাও সমাজ থেকে বাতিল করা উচিত। Shaw hoped to remove মানে বাতিল করে দিবে প্রপার্টি ওনারশিপ ফ্রম সোসাইটি, সমাজে কোনো ব্যক্তিগত সম্পত্তির অধিকার থাকবে না। বিং এ মেম্বার অফ ফেবিয়ান সোসাইটি, ওনার একটা গ্রুপ ছিল ফেবিয়ান সোসাইটি, সেটা কি a socialist group who advocated gradual change from within the British government. এরা হচ্ছে পরিবর্তন চাচ্ছে। ফেবিয়ান সোসাইটি হচ্ছে দে উইশড চেঞ্জ, তারা সমাজকে পরিবর্তন করতে চাইতো। এটার একটা সদস্য ছিলেন জর্জ বার্নার্ড শ। উনি কি বিশ্বাস করতেন? শ বিলিভ দ্যাট ল্যান্ডলর্ডস অ্যান্ড অ্যারিস্টোক্র্যাটস, জমিদার আর রাজবংশের যারা বংশধর, রয়্যাল ফ্যামিলি, দে হ্যাড অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার কমন ম্যান। মানে গুটি কয়েক মানুষের হাতে সম্পত্তি, গুটি কয়েক মানুষের হাতে ক্ষমতা, এটা হচ্ছে ক্ষতিকর, মানব জাতির জন্য ক্ষতিকর। শুধুমাত্র জমিদারদের হাতেই সব ক্ষমতা থাকবে, রয়্যাল ফ্যামিলির হাতেই সব ক্ষমতা থাকবে, এটা এটা কি আনফেয়ার, এটা হচ্ছে অন্যায়। A socialist model would provide an equal playing field, এই জন্য উনি সোশ্যালিজম সমাজতন্ত্রকে প্রেফার করছেন। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। আর সোশ্যালিস্ট মডেল, আমরা যদি মানব সাম্য সমতা, আমরা যদি সবাই সমান এটা নিশ্চিত করতে চাই তাহলে সমাজতন্ত্র একটা মডেল হতে পারে। would provide এখানে বলছে না যে মাস্ট, এটা হচ্ছে একটা সম্ভাবনা, একটা সলিউশন, নট দ্য আলটিমেট সলিউশন বাট ওয়ান অফ দ্য সলিউশনস। সেটা কি? আ সোশ্যালিস্ট মডেল। সোশ্যালিস্ট মডেলই হচ্ছে এরকম যে বিয়ে বিলুপ্ত, ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত। আপনারা যদি কমিউনিজম যদি দেখেন তাহলে ওখানে দেখবেন যে সরকার ঠিক করে দেয় কার সাথে কার বিয়ে হবে, সরকার ঠিক করে দেয় যে কোন জিনিসটা কার, ব্যক্তিগত কোনো সম্পত্তি বলতে কিছু থাকে না, সবাই সমান, সব সম্পত্তিতে সবার সমান অধিকার। যদি আমরা সোশ্যালিস্ট মডেল এস্টাবলিশ করতে পারি, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর বিশ্বাস। ইফ উই অ্যাপ্লাই কি সোশ্যালিস্ট মডেল তাহলে কি হবে? ইট উইল মিনিমাইজ ক্লাস প্রেজুডিস, এটা এটা হচ্ছে ক্লাস ডিসক্রিমিনেশন, শ্রেণী সংঘাত, ধনী গরিবের যে সংঘর্ষ, এটা থেকে আমরা মুক্তি পাবো, কারণ সবাই সমান হয়ে যাবে তখন। এভরিওয়ান ইজ ইকুয়াল, তখন ধনীও কেউ থাকবে না, গরিবও কেউ থাকবে না, সবাই সমান। তখন আর ডিসক্রিমিনেশন বলতেও কিছু থাকবে না। যেহেতু কোনো ধনী গরিব বলতে কিছু নাই, তাহলে কোনো বৈষম্যও নাই, কোন রকমের কুসংস্কার, কোন রকমের ব্যাকডেটেড চিন্তা ভাবনা সেটাও আমাদের থাকবে না। এন্ড ব্রডেনিং দ্য ভ্যারাইটি অফ পটেনশিয়াল মেটস, তখন যেহেতু সবাই সমান তাহলে যে কেউ যে কারোর সাথে বিয়েতে আবদ্ধ হতে পারে, তখন আর কোনো বাধা থাকবে না। তখন সরকার ঠিক করে দেবে উইথ হেল্প অফ সায়েন্স, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, সরকার ঠিক করে দেবে যে কার সাথে কার বিয়ে হবে, দ্য বেস্ট পসিবল আউটকাম কিভাবে সম্ভব। ইফ উই
wish to bring out Superman into this universe, আমরা যদি পুরো মানব জাতির জেনেটিক এনরিচমেন্ট, জেনেটিক বেটারমেন্ট নিয়ে আসতে চাই, তাহলে তো আমাদের এই কপুলেশন, এই ম্যারেজটাকে কন্ট্রোল করতে হবে বেস্ট পসিবল আউটকাম পাওয়ার জন্য। ইন অর্ডার টু গিভ বার্থ টু সুপারম্যান, আমাদেরকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে কার সাথে কার বিয়ে হবে, কম্প্যাটিবল, কার সাথে কার সামঞ্জস্য আছে, তবেই বাচ্চা কাচ্চা হবে বাবা মার থেকে উন্নত, আরো উন্নত, ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত, আরো উন্নত। এখন এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাস। এখন আপনার কথা হচ্ছে, স্যার উনি যে কথাগুলো বললেন এগুলো তো আমার কাছে অবাস্তব লাগছে। এখন উনার কথাবার্তা, উনার যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কিছু ত্রুটি ছিল। এটার প্রমাণ কিভাবে আমরা পাই? এটার প্রমাণ আমরা পাই হচ্ছে এই যে ওনিডা ক্রিক একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, দেখেন লেখা আছে perfectionist experiment in Oneida Creek. The third chapter in Handbook focuses on an obscure experimental settlement established in upstate New York around 1848. এই জর্জ বার্নার্ড শ উনি যেরকম প্ল্যান দিচ্ছেন ওটার উপর মোটামুটি ওটার সাথে সিমিলারিটি আছে। আমরা একটা এক্সপেরিমেন্ট খেয়াল করি, 1848 সালে এরকম একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। There was a society, experimental society named Christian Perfectionist. ক্রিশ্চিয়ান পারফেকশনিস্ট নামে একটা সোসাইটি এস্টাবলিশ হয়েছিল, যার ফোকাস ছিল এটাই যে নো ম্যারেজ, নো প্রাইভেট ওনারশিপ, ফোকাস হচ্ছে টু ব্রিং ডেভেলপমেন্ট ইন হিউম্যান রেস, মানব জাতিকে উন্নত করা, এটা ছিল তাদের ফোকাস। John Humphrey Noyes and their followers, they broke away from their traditional church doctrine and launched a small community based upon morals that differed greatly from rest of the society. তারা কি করলো? এই যে the institution of traditional marriage was dissolved. তারা বলতো যে বিয়ে শাদী বলতে কিছু নাই, তারা ম্যারেজ প্রথাকে অস্বীকার করলো। তারা কমপ্লেক্স ম্যারেজ চালু করলো। কমপ্লেক্স ম্যারেজ কি? মনোগামাস রিলেশনশিপ ওয়াজ ফ্রাউন্ড আপন, মানে মনোগামী, মানে একজন ওয়াইফের জন্য একজন হাজবেন্ড অথবা একজন হাজবেন্ডের জন্য একজনই ওয়াইফ, এটা তারা অস্বীকার করলো। তারা বললো যে এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, এভরি ম্যান, এই যে এভরি ম্যান ওয়াজ সাপোজলি ম্যারিড টু এভরি ফিমেল। তাহলে কমপ্লেক্স ম্যারেজ মানে হচ্ছে সবাই, সব পুরুষ সব নারীর সাথে বিবাহে আবদ্ধ। মানে এতে মানে সব, মানে ওরা বলছে যে ইফ উই উইশ টু এনশিওর দ্য বেস্ট পসিবল জেনারেশন, সবচেয়ে বেস্ট ফিউচার জেনারেশন আমরা নিশ্চিত করতে চাইলে সবার সাথে সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এবং এটাও তারা নিশ্চিত করলো যে কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই। কিন্তু আনফরচুনেটলি দিস কমিউনাল লাইফ ডিড নট লাস্ট ফরএভার। নয়েস তাদের নেতা মারা যাওয়ার পর সবকিছু ওরা দেখলো যে ইট ডাজন্ট ফাংশন প্রপারলি। একজন শক্তিশালী নেতা না থাকলে, একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডার না থাকলে এটা সম্ভব না। দেয়ারফর হি ডিসম্যান্টেল দ্য পারফেকশনিস্ট কমিউনিটি। পরবর্তীতে এটা সফল হয়নি, কারণ এটা হচ্ছে আমরা উই আর নট রেডি। আর এটা আমাদের জন্য যথেষ্ট বিতর্ক আছে যে এটা কি আসলে আমাদের জন্য কল্যাণকর কিনা। মেবি এটা আমাদের জন্য অতটা কল্যাণকর না, এটা আমাদের সাথে ম্যাচ করে না। মানে ইন্টেনশনটা ভালো কিন্তু প্রসিডিউরটা ভুল। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। আজকে আমাদের ফোকাস ছিল সুপারম্যান। আমাদের আজকে ফোকাস ছিল এই যে সুপারম্যান, তার জর্জ বার্নার্ড শর মতে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সুপারম্যান, নেচার অফ এ সুপারম্যান। সুপারম্যান আমরা কাকে বলবো? কয়েকজন ক্যাজুয়াল সুপারম্যান সম্পর্কে আমরা আজকে জানলাম। এটাও জানলাম তাদের লিমিটেশনস কি ছিল, হোয়াই ডিড দে ফেইল। এটাও জানলাম যে জর্জ বার্নার্ড শর মতে দুই একজন সুপারম্যান দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব না, সবাইকে একসাথে সুপারম্যান লেভেলে যেতে হবে। এখানে সুপারম্যান বলতে উনি ফোকাস করছেন মোরাল এক্সেলেন্স, মোরালিটির দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, জিনিয়াস হতে হবে। এরপরে কিভাবে সুপারম্যানের জন্ম নিশ্চিত করা যায় এই বিষয়ে তার একটা
মানে প্রোপাগান্ডা আছে, একটা বই আছে রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, এটা হচ্ছে আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের সাথেই পাওয়া যায়। ওই বইটা, নাটকটা কিনলেই নাটকের সাথে এটা ফ্রি দিয়ে দেয়, রেভলিউশনিস্ট হ্যান্ডবুক। এখানে জর্জ বার্নার্ড শর ফিলোসফি সম্পর্কে আমরা পাচ্ছি। উনি বলছেন গুড ব্রিডিং নিশ্চিত করার জন্য সুপারম্যান আমরা কখন পাবো? যখন আমরা গুড ব্রিডিং নিশ্চিত করতে পারবো। যেহেতু আমরা গবাদি পশু ফসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারি, তাহলে আমরা কেন মানুষের উপর সেটা করছি না? সেটা করলে আমরা সুপারম্যানের জন্ম নিশ্চিত করতে পারি। প্রপার্টি, ম্যারেজ, এই দুইটাই ডিসলভ করা উচিত। ম্যারেজ যেটা আছে এটা বাতিল করা উচিত, ব্যক্তিগত সম্পত্তি এটাও বাতিল করা উচিত। তাহলে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে এমন হাজবেন্ডের সাথে এমন ওয়াইফ মিলিত হবে, বিয়ে হবে, যাতে বেস্ট পসিবল চিলড্রেন আমরা এক্সপেক্ট করতে পারি। এইভাবে আমরা হিউম্যান রেস, সুপারম্যান, তার বার্থ আমরা নিশ্চিত করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি কথাবার্তা। এই হচ্ছে আমাদের ফোকাস ছিল শিভিয়ান ফিলোসফি। এই দিয়ে আমরা আজকে আর কি ম্যান এন্ড সুপারম্যান আপাতত এখানেই শেষ। এখন আমাদের লেকচার 1, 2, 3, 4 এটা নিয়ে আমাদের একটা কুইজ হবে। এই কুইজের কোয়েশ্চেন আমি আপনাদেরকে শনিবারের মধ্যে দিয়ে দিব। ওই কোয়েশ্চেন গুলো আপনি দেখবেন, 10টা কোয়েশ্চেন 0.5 করে আপনারা এক লাইনে অ্যান্সার করবেন। স্যার হ্যাঁ, তো স্যার স্যার এর আগে আমাদের আলিয়া ম্যাম একটা কুইজ নিছে রিসেন্টলি। তো স্যার কুইজের যে প্রবলেমটা হয়েছে, কুইজের অ্যান্সার গুলো মনে হয় টিচাররা দিয়ে দেয়। তো স্যার একটা কমার জন্য, একটা দিয়ের কাছে এর জন্য আমাদের কুইজে স্যার এমন হয়েছে যে 10-এ 2 আসছে, কিন্তু আমি যদি মানে ডিরেক্টলি চেক করি এটা হয়তো 10-এর মধ্যে 6টা বা 7টা হয়েছে। এক্ষেত্রে ওটা নিয়ে প্রথম আপনার টেনশন করার অপশন কিছু নাই। আমি প্রথমে আপনাকে কোশ্চেনটা দেই শনিবার, আপনারা কোশ্চেনটা দেখেন, তারপর আমরা সোমবার দিনের যে ক্লাস, সোমবার 11:30টায় যখন ক্লাস করবো তখন আপনারা ক্লিয়ার হয়ে নিয়েন, সমস্যা নেই। আমি আপনাদেরকে কুইজের কোশ্চেনটা দিই, ওটা আপনারা দেখেন। ওটা আপনারা সময় পাবেন, 3-4 দিন সময় পাবেন। ওটা আপনারা বুধবার দিন জমা দিবেন, শনিবার দিন দিলে আপনারা বুধবার দিন ক্লাসে জমা দিবেন। আপনারা আপনাদের নাম, আইডি, ব্যাচ সব চ্যাট বক্সে দিয়ে দেন। আর যদি কোনো কনফিউশন থাকে, আমরা বুধবার দিন, সরি, বৃহস্পতিবার দিন বিকালে, আগামীকাল বিকালে আমি অ্যাভেলেবল থাকবো বিকালের দিকে 5টার পরে। তখন আমাকে গুগল ক্লাসরুমে অথবা ইয়েতে নক করলে আমাকে পাবেন। আমাদের লেকচার 1, 2, 3, 4 এই 4টা লেকচারের উপর আমাদের কুইজ হবে। মানে আমরা যা আলোচনা করলাম লেকচারে, এই লেকচারগুলো শুনবেন, এখান থেকে আমাদের কোশ্চেন হবে। 10টা কোশ্চেন 0.5 করে 5 ডিরেক্টলি অ্যাড হবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, আমরা শেষ করে দিই লেকচার। ওকে স্যার। ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা হলে স্যার জানাবেন। জি স্যার আমার হচ্ছে ইলেভেন্ট একটা কথা ছিল। এই যে কালকে বলেন। যে আপনি এক্সেস করতে দিয়েছিলাম, আপনি যে আচ্ছা, এটা নিয়ে ভিডিওটা আমরা পরে দিয়েছেন। কথা বলি, এটা পরে ওকে কথা ঠিক বলি এটা আছে। নিয়ে, হ্যাঁ? আচ্ছা, ওকে। ওকে, আজকের মতো এই, থ্যাংক ইউ। তাহলে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।